স্বাস্থ্য খাত আসলে বাংলাদেশের একটি অবহেলিত খাত। এই কারণে যে আপনি যে ৬৯,০০০ কোটি টাকা যে বরাদ্দ হচ্ছে তারপর এটা অপ্রতুল। আপনি যদি বাংলাদেশের জনসংখ্যা দিয়ে এই স্বাস্থ্যের ব্যয়কে বিবেচনা করেন তাহলে দেখবেন এটা অপ্রতুল। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রদানকারী এখনও কিন্তু গরিবের জন্য সরকারি। বেসরকারি হাসপাতালগুলিতে গরিব মানুষেরা খুব একটা যেতে পারেন না। এক হচ্ছে ব্যয়ের কারণে, আরেকটি হচ্ছে বেসরকারি হাসপাতালগুলি তৈরি হয় উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য, সেখানে গরিবদের জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে না কাগজে কলমে থাকলেও। আমাদের স্বাস্থ্য খাতের একটা বড় দুর্বলতা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত আন্ডারস্টাফড। আমাদের স্বাস্থ্য খাতের যে পরিমাণ ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী দরকার সেটা নাই, প্রয়োজনের তুলনায় আন্ডারস্টাফড। আরেকটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে পরিকল্পনা ও ব্যবস্থাপনার বিরাট ব্যর্থতা রয়েছে। আমাদের স্বাস্থ্য খাতে অধিকাংশ সময় যখনই বাজেট বরাদ্দ হয়েছে তারা যন্ত্রপাতি কিনে এই বাজেট খরচ করেছেন, কিন্তু এই যন্ত্রপাতি চালানো, মেনটেন করা, এই যন্ত্রপাতিকে সক্ষম রেখে অধিক মানুষকে সেবা প্রদান করা, এই সব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যখাত বরাবর ব্যর্থতা দেখিয়েছেন। আপনি দেখবেন আমাদের যন্ত্র কেনা হয়, সেই যন্ত্র পড়ে থাকে, কখনো চালানোর লোক থাকে না, কখনো যন্ত্র আছে কিন্তু সেটার যে পাওয়ার সাপ্লাই সেটা নাই, কখনো পাওয়ার সাপ্লাই আছে ইউপিএস নাই, কখনো সেই যন্ত্রের একটা ছোট্ট যন্ত্রাংশ মেরামত করার লোক নাই, অথবা কখনো কখনো যন্ত্র আসেই নাই, বাক্স এসেছে যন্ত্র আসে নাই। এবং স্বাস্থ্য খাতের দুর্নীতির সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে ক্রয়। ফলে বাজেট বাড়লে আমরা খুব আশাবাদী হই না এই কারণে যে যদি যন্ত্রপাতি কেনা হয় তাহলে সেখানে দুর্নীতি বাড়বে, এবং এই দুর্নীতি রোধ করাটা হচ্ছে একটি চ্যালেঞ্জ। এই বাজেটকে যদি এফিশিয়েন্টলি ব্যবহার করতে হয়। আরেকটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত একদিকে তো অপ্রতুল তাদের যে বরাদ্দ, কিন্তু অন্যদিকে যা পায় সেটা খরচ করতে পারে না, এত ইনএফিশিয়েন্ট। এবং বছরের শেষে এসে তারা কেনাকাটা করে যে কোনোভাবে এই খরচগুলি করে টাকা নষ্ট করে। আমি মনে করি যে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত। স্বাস্থ্য খাতের বরাদ্দ বার্ষিক বরাদ্দ দিয়ে হিসাব করা উচিত না। স্বাস্থ্য খাতের বরাদ্দ হওয়া উচিত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায়, ধরেন 10 বছরের পরিকল্পনায় বছরে বছরে বরাদ্দ হচ্ছে, এইভাবে বরাদ্দটা চিন্তা করা উচিত। তাই আমি বলবো যে একদিকে যেমন তারা বরাদ্দ বাড়িয়েছেন, এটা যেমন আশাবাদী করে আমাদেরকে, কিছু যন্ত্রপাতির দাম কমাবেন, যেমন কিছু ক্যান্সারের ওষুধের দাম কমবে, নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধের দাম কমবে, হার্টে যে রিং পরায়, যেটাকে সাধারণ লোক রিং বলে, আমরা স্ট্যান্ট বলি, সেটার কিছু মাত্রায় দাম কমবে। তারপরে বাংলাদেশে প্রায় একটা বিরাট সংখ্যক মানুষের ছানির অপারেশন হয়, সেখানে যে লেন্স বসানো হয় সেই লেন্সের দাম কমবে। এরকম বেশ কিছু প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ এবং স্বাস্থ্যের বিষয়ে দাম কমবে। প্রতিবন্ধীদের জন্য কিন্তু এই সরকার বেশ চিন্তা করেছেন। এই সব খাতে যে বরাদ্দ হবে বা হচ্ছে সেগুলো আমরা আশাবাদী করে আমাদেরকে, কিন্তু একই সঙ্গে আমরা চিন্তিত থাকি যে ইনএফিশিয়েন্ট স্বাস্থ্য ব্যবস্থা এই টাকা অপচয় করবে অথবা ব্যবহার করতে পারবে না। কারণ স্বাস্থ্য খাত নিয়ে যা কিছু হচ্ছে, হামে অনেক শিশু মৃত্যু ঘটছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যখন সবচেয়ে বেশি হামের শিশুরা, তখন আপনারা জানেন কিনা জানি না, গতকালই বৃষ্টিতে এক কেবিন ভর্তি পানি। কাজে অবকাঠামোগত যে অবস্থা, এবং আমরা 8 দিনের কথা জানি যে সেখানে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, সেটাও কোনো প্রভাব ফেলবে কিনা আমরা সেটা স্বাস্থ্য খাতে যাই না। আমরা আসবো আব্দুল নূর তুষার, আমরা বিস্তারিত ঘটনার জন্য আসবো, কারণ জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা সুপ্রসারিত হোক আমরা এটা চাই। আমরা একটু গোলাম মোল্লা রনির কাছে যেতে চাই, ছোট্ট করে জেনে আমরা আরেক অতিথি আসছে তাকে আমরা আলোচনাতে নিব। গোলাম মোল্লা রনি, অনেক ধন্যবাদ। বাজেটে সবসময় বলা হয় বাজেট এমনভাবে করা হয় যার মধ্যে মূলে থাকে আসলে রাজনীতি। জনগণকে সামনে রেখে ভেতরে আসলে একটা রাজনীতির খেলা চলে, যেটা হচ্ছে আমি সামনে ভোট পাবো বা জনগণের সমর্থন। এই বাজেট কি আপনার তাই মনে হয়েছে, নাকি মনে হয়েছে যে সরকার আসলে ভীষণ আন্তরিক? মানে প্রথমত এখানে ধরেন সবার একটা শ্রেণী পরিচয় আছে, তো সেই দিক থেকে যদি আপনি আমাকে ধরেন একজন রাজনীতিবিদ হিসেবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এই বাজেটে আমার জন্য একটা পাঞ্জাবিও নেই। পাঞ্জাবিও নেই। এখানে এই যে প্রেস ক্লাবের সামনে কত মানুষ সারা বছর সারা দিন বকর বকর করে, তাদের জন্য যদি অন্তত 1 কেজি চাল ডালের ব্যবস্থা থাকতো তাহলে মনে করতাম যে আসলে আমাদের কথা বলা উচিত। উনি সিপিডি কথা বলছে, তারপর শেষে আব্দুল নূর তুষার সাহেব কথা বলছে, ইভেন আপনি সাংবাদিক, আপনারা দেখবেন যে কিছু কিছু আছে, আমাদের জন্য কিছু নাই। আচ্ছা, কিন্তু এই যে আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য আসলে কিচ্ছু নাই। যারা এডিপির বরাদ্দ তো পুরোটাই রাজনীতিবিদদের জন্য। এইবার যেটা হলো সেটা যারা নির্বাচিত হয়েছে সংসদ সদস্য, তাদের জন্য সেখানেও তাদের কপাল পুড়েছে এই কারণে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা নতুন কমিটি করেছেন। কমিটি করার পর আগে যেভাবে এমপি সাহেবরা প্রকল্প দিতেন এবং বরাদ্দটা থোক বরাদ্দ হিসেবে তাদের কাছে যেত, তো সেটা এখন বন্ধ হয়ে পুরো জিনিসটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সেল তৈরি করা হয়েছে।
এমপি শুধু সেখানে গিয়ে বলবেন যে আমার অমুক রাস্তাটা দরকার, ওইটা দরকার, ওটা দরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি চিফ সেক্রেটারি, তিনি একজন অর্থ উপদেষ্টা, এই সব মিলে এই কাজগুলো করবে। ফলে ওখানে আসলে যারা এমপি আছেন এদের অনেকের কপাল পুড়ে গেছে, কেননা এমপিতে যদি টিআর না থাকে, কাবিখা না থাকে, কাবিটা না থাকে, তারপর শেষে এদের মানায় না, লোকজন আপনার কাছে আসবে না। তো আমরা তো ভালো, আমরা একটু কি এটা ভালো না দেশের জন্য যে এটা দেশের জন্য- এইসব প্রকল্প ঘিরে অনেক দুর্নীতির খবর আমরা সারাক্ষণ পেয়েছি, বরাদ্দ ঠিক মতো হয় না বলেছি, সেটা কি একটু কমলো নাকি জনগণের জন্য এতে একটু খারাপ হলো? দুর্নীতি আরও বাড়বে, দুর্নীতি বাড়বে। এই কারণে এমপি সাহেবরা যখন টাকা খায় তারা ভাগাভাগি করে খায়। মানে নিজেরা ধরেন 10 টাকা খেলো, কর্মীদেরকে 2 টাকা দিল, 3 টাকা দিল, টাকার একটা ভালো সার্কুলেশন হয়। আর আমলাদের হাতে যখন টাকাটা খায়, ঘুষ ওরা আরও বেশি খায়। এবং তারা রাজনীতিবিদদের যখন একেবারে পাত্তা দিতে পারে না, তখন যে রাজনীতিবিদরা হয়তো 5% কমিশন খেত, 10% কমিশন খেত, আমলারা বলে যে আমার 25% লাগবে, আর এর মধ্যে মাত্র 2% আমাকে ক্যাশ দেওয়া, বাকি টাকা আমাকে একটা দেশের বাইরে অমুক জায়গায় পাঠিয়ে দেওয়া। ফলে বেগম পাড়াতে অনেক কিছু হবে। মানে আসলে কি মুন্নি, পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার যে ন্যাশনাল অন অ্যাভারেজ যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা পরিবর্তন না করে আপনি যত ভালো কিছুই করেন না কেন, সেটা রাজনীতিবিদরা করেন, ডাক্তারদেরকে দিয়ে করেন বা আমলাদের দিয়ে করেন, কিন্তু আমাদের জাতীয় চরিত্র গত যদি 3 বছর অন অ্যাভারেজ আমাদের জাতীয় চরিত্র দেখেন, এই সময়টার মধ্যে আমাদের অবাধ্যতা, এটা আমাদের একটা স্টাইলে পরিণত হয়েছে। কোনো কিছু না মানা, ছোটো মুখে বড় কথা, এটা আমাদের একটা অলংকার হয়ে গেছে। যে যত বড় কথা বলতে পারে আমাকে মনে হয় আমরাই সে শক্তিশালী। এরপরে হলো বেয়াদবি করা, যে কোনো একটা ফর্মে বেয়াদবি করা। তো এই জিনিসগুলো, এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আপনি যতই বাজেট বলেন না কেন, সেই বাজেটের জনকল্যাণমূলক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এই ভাইরাসের মতোই গত 3 বছরে এরকম 10টা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স আমাদের জন্ম নিয়েছে, যেগুলো আগে ছিল না। একের করোনার মতো রোগ যেভাবে আগে ছিল না, একেবারে নতুন একটা করোনা উপসর্গ চলে এসছে। বা চিকুনগুনিয়া নামক যে রোগটি আমরা যখন নতুন শুনলাম, একেবারে নতুন মনে হলো যে আমরা ম্যালেরিয়া শুনেছি, হঠাৎ করে ডেঙ্গু আসলো, ভালো কথা, ডেঙ্গু তো ভালোই ছিল, কিন্তু চিকুনগুনিয়া চলে আসলো। তো একই অবস্থাতে মব কালচার, এই যে আমাদের দেশের মব, এটা তো থামানো যাচ্ছে না। এরপরে ধর্মীয় উগ্রবাদ, কোনো অবস্থাতেই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু থামছে না। এরপরে হলো বেয়াদবি করা, মুরব্বীদেরকে অপমান করা। এখন আগে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ গালাগাল করতো না। মানে আমি একটা জায়গাতে বললাম যে দেখেন, আমরা সবসময় উবায়দুল কাদের, মানে যারা নিরীহ মন্ত্রী, তাদেরকে আমরা গালাগালি করতাম, কিন্তু যাদের হাতে অস্ত্র আসছে, আমরা পুলিশের ওসির সাথে কখনো পাঙ্গা লড়তে যেতাম না। এসপি দেখলে আমরা চিত হয়ে পড়ে যেতাম, ওরে বাবা এসপি সাহেব যাচ্ছে। ডিসিকে অনেক গালাগালি করতে কেউ, কিন্তু এসপি সাহেবকে কেউ কিছু বলতো না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সেটা সাহারা খাতুন হন কিংবা আসাদুজ্জামান খান কামাল হন, ডাজ নট ম্যাটার, স্বরাষ্ট্রমন্ত্রী মানে বিরাট ব্যাপার। কিন্তু এখন এই জমানাতে এসে দেখা গেল মাই গড, সালাউদ্দিন সাহেবকে সবাই আল্লাহর মাল হিসেবে গালাগালি করতেছে, যা মুখে আসে তাই গালাগালি করছে। বেচারা, তাকে একবার বলতেছে সে পথের ফকির, তার কিচ্ছু নাই, এসালামের গাড়িতে চলে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। নিজের ইজ্জত বাঁচানোর জন্য তিনি বলতে বাধ্য হলেন যে আমার 4টা গাড়ি আছে, আমি ফকির না, আমার অনেক টাকা পয়সা আছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তো এই যে মানুষের মনোবৃত্তি, এখানে এরা প্রধানমন্ত্রী তার পরিবারকে পর্যন্ত এই বট বাহিনী তারা ছাড়ছে না। তো যার জন্য হলো কি যে এখন আমাদের এই যে ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করার জন্য, মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য, নীতি এবং নৈতিকতা শেখানোর জন্য বাজেটে আমি মনে করি যে কিছু একটা ইনক্লুড করা উচিত। এখানে একটা সবচেয়ে ভালো দিক হলো, আমার কাছে ব্যক্তিগত ভালো লেগেছে যে প্রাথমিক স্তরে এই যে শিল্পকলা, এই জিনিসগুলো আবার ফিরে এসেছে। অর্থাৎ নাচ গান, এই বিনোদন, এই বিষয়গুলো হয় কি, মানুষের ভিতরে যখন আপনার আত্মাটা পরিশুদ্ধ হয়, চিত্ত যখন আনন্দ করে, তখন সেখানে মন্দ জিনিসগুলো মানে সহজে ঢুকে না। এটা একটা ভালো দিক আছে। তো অ্যাজ এ হোল সামনে যে রাজনীতির যাকে বলা হয় এটা ভাগাভাগি, এখানটা সমস্যাটা হয়ে যাবে। এটা ধরেন 78 জন এমপি, 78 জন সংসদ সদস্য, তার এলাকা আছে, সেই এলাকাতে যদি তার বরাদ্দ বা অন্য যে কোনো একটা বিষয়ে তার তো কোনো লিবার্টি থাকছে না। লিবার্টি না থাকার কারণে সরকার যে তাদের উপর আধিপত্য বিস্তার করবে, আগে তো আপনাকে পেটে দিতে হবে, পেটে দিলে পিঠে সয়।
এখন বিরোধী দল সংসদ সদস্য কারোর পেটে কিছু দিচ্ছে না, না দেওয়ার কারণে প্রত্যেকটা লোকই যার যার অবস্থান থেকে খালি করবে কি এই সরকারকে বিপদে ফেলার জন্য, এমনকি সরকারের যারা লোকজন আছে তারাও চেষ্টা করবে। তো এই যে রাতারাতি আমি মনে করি যে আমাদের বাংলাদেশের আমরা ডাল দিয়ে ভাত খাই, একদিন দুই দিন পিজা খেলে ভালো লাগে, একক তো ভালো লাগে, কিন্তু ইন জেনারেল পরে বলবো যে আমাকে ডাল লাগবে, পেঁয়াজ লাগবে, এটা মরিচ কাঁচা মরিচ খেতে হবে। তো এই বাংলাতে যে আবহমান বাংলা যে সমস্ত জিনিসগুলো চলে আসছে ঐতিহ্যভাবে, রাতারাতি সেই জিনিসগুলো পরিবর্তন করা যাবে না। কিন্তু এই বাজেট, মন্ত্রীদের কথাবার্তা, আচার আচরণে আমার কাছে মনে হচ্ছে যে সবাই আমাদেরকে একটা স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে। আসলেও নানা জনের পেটে না পড়ার কারণে সবাই মিলে সরকারকে বিপদে ফেলতে যাবে কিনা, এবং সরকার বিপদে পড়লে জনগণও এক ধরনের সাথে সাথে বিপদে পড়বে কিনা, এটা একটা বড় তর্ক নিশ্চয়। এবারের মিসফরচুন অফ দি ইনকামবেন্ট ফাইন্যান্স মিনিস্টার, উনি অনেক কিছু ইনহেরিট করেছেন, নেগেটিভ জিনিসপত্র। একটা হলো ঋণের বোঝা ইনহেরিট, সেটা অন্তর্বর্তী হোক তার আগে সরকার হোক, সেখান থেকে উনি ঋণের বোঝা ইনহেরিট করেছেন। উনি জ্বালানি সংকটটা ইনহেরিট করেছেন। এগুলো কোনো কিছুই তো ইমিডিয়েটলি ক্রিয়েটেড না। ইনফ্লেশনের যে ঝামেলাটা আমরা মোকাবেলা করছি এখনও, এটা অবশ্য আমি অন্তর্বর্তী সময়ে একটু কম ছিল তুলনামূলকভাবে, আর তারপরও এখন বৈশ্বিক যে মধ্যপ্রাচ্যের যে অনিশ্চয়তা, এইটা সাপ্লাই চেইন লজিস্টিক্স সব কিছু মিলে ওনার লাকটা খারাপ। এই সময় উনি 6,95,000 কোটি টাকা রাজস্ব আয়, যেটা উনি টার্গেট দিয়েছেন, এটাকে উনি এখন হয়তো চেষ্টা করছেন সব দিকে ব্যালেন্স করতে। বিকজ আমরা কিন্তু দেখেছি যে বেসরকারি খাতে অনেক জায়গায় উনি ছোটো ছোটো সুবিধা দিয়েছেন, যেমন আপনার অগ্রিম করের ক্ষেত্রে, উচ্চ কর কর্তনের ক্ষেত্রে উনি অনেক জায়গায় কমিয়ে এনেছেন, কিছু কিছু ক্ষেত্রে 5% থেকে 0.5% কমিয়ে এনেছেন। যদিও এটাকে আমরা আরও বিশ্লেষণ করতে পারবো যখন এসআরওর বইটা বের হবে, সেখানে আসল কাহিনীটা বেরিয়ে আসবে। হয়তো উপরে বলতে যখন পার্লামেন্ট উনি পেশ করছেন তখন দেখতে সুন্দর লাগছে, এখানে ছাড় ওখানে ছাড়, কিন্তু এসআরওতে কী বলে সেটা আমরা হয়তো 1 সপ্তাহ সময় লাগবে জানতে। এর পাশাপাশি উনি যে 6,95,000 কোটি টাকা দিয়েছেন, এর সাথে উনি আরও একটা জিনিস ইনহেরিট করেছেন, যেটা আনুমানিক 1,30,000 কোটি টাকার শর্টফল অফ কালেকশন। আমরা যদি 1 লক্ষ কোটি বলি এপ্রিল পর্যন্ত, এরপরে ধরেন 20-30,000 কোটি টাকা আগামী 2 মাসে, এটাও একটা শর্টফল থাকবে তুলনামূলকভাবে। তো এটাও তো আমার একটা ক্যারিড ফরওয়ার্ড লায়াবিলিটি হয়ে গেল। এর পাশে আপনার যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে প্রাইম মিনিস্টারের একান্ত ভিশন, এই ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, এগুলো কিন্তু নন রেভিনিউ জেনারেটিং এক্সপেন্ডিচার। এরপরে ওনাদের কপালে পড়েছে পে স্কেলে আপনি জানেন যে রাষ্ট্র পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা সরকার চ্যাম্পিয়ন। সেটা আপনি বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, অন্তর্বর্তী বলেন, যেই বলেন, সবাই চ্যাম্পিয়ন। রাষ্ট্র পরিচালনা ব্যয় কিন্তু আপনি কোভিডের পরে যখন দেখবেন, বিশেষ করে 23-24 অর্থ বছর বা 22-23 অর্থ বছর, এমনকি 25-27% বেড়েছিল তখন, যেখানে আমরা বেসরকারি খাত সবাই আমাদের কস্ট কমিয়ে আনছি। কোম্পানিজ আর নট ডিক্লেয়ারিং ডিভিডেন্ডস, আপনি সেখানে সরকার এবং রাষ্ট্র পরিচালনা ব্যয়ের বলতে বেশিরভাগ তো আপনি জানেন যে বেতন ভাতা। তো এগেন তুলনামূলকভাবে দেখা যায় যে বাংলাদেশে হয়তো অনেক ক্ষেত্রে তারা আন্ডারপেইড, অনেক ক্ষেত্রে তারা আন্ডার ইউটিলাইজড। কিন্তু আপনি যখন এই ব্যালেন্সিংটা করবেন, আপনি যখন একটা অযৌক্তিক লক্ষ্যমাত্রা দিবেন সেটা, এবং তার সাথে একটা শব্দ এনবিআর ব্যবহার করে, কর জাল দিয়ে তো বড়শিতে মাছ মারে, মাছকে হত্যা করা হয়। এই জাল বললে তো করদাতারা কোনো সময় চাবে না এই জালে পড়তে। এটাকে যদি আপনি একটা ট্যাক্স বেস বা একটা সুন্দর শব্দ দেন এটাকে, যেখানে এখানে আমরা একই প্ল্যাটফর্মে একত্রিত হব সবাই, যে রাষ্ট্র পরিচালনায় আমরা সাহায্য করব, এইভাবে যদি একটা সুন্দর কোনো শব্দ আবিষ্কার করতে পারে। বিকজ এনবিআরকে দেখলেই মানুষ ভয় পায়। বেসরকারি খাত বলে যে আমরা সবসময় হয়রানির শিকার হই। আমরা যখনই বলি, আজকে 2-3 দশক ধরে আমরা বলছি অটোমেশন তো আলটিমেটলি আপনাকে করতে হবে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, কিন্তু এই কথাগুলো যখনই আসে তখনই কিন্তু একটা পুশব্যাক আমরা দেখি কর্মকর্তাদের থেকে। কারণ আপনি জানেন অটোমেশন যদি হয়ে যায় তখন তো একটু হাত বদলে একটু সমস্যা হবে। কর্পোরেট কর কমানো হয়েছে, কমানো উচিত। আপনি একদিকে বাড়ানো হয়নি, হ্যাঁ কমানো হয়েছে কর্পোরেট কর 2টা বছরে 2.5% করে কমিয়েছেন। কিন্তু আমি যদি, আপনি আমাকে এটা দিয়ে মনে করছেন যে ব্যবসায়ীরা একটু আটকে যাবে কথা বলতে, তাহলে আমি বলি পার্শ্ববর্তী এলাকার কথাগুলো। এশিয়ান অ্যাভারেজে বাংলাদেশ তো মাশাআল্লাহ হাইয়েস্ট, সাউথ এশিয়াতে বেশ হাই, বিকজ এশিয়ান অ্যাভারেজ ইজ 20-21%। সাউথ এশিয়াতে আপনি যদি দেখেন, রিসেন্টলি পাকিস্তান আর শ্রীলঙ্কার ট্যাক্স বেড়ে গেছে, আগে কিন্তু আমার থেকে কম ছিল।
আমরা যখন 30% 32% ছিলাম তখন আমাদের থেকে আচ্ছা, তারা কম আশেপাশে ছিল। না হয় হলো, কিন্তু যতটুকু কমেছে তাতে কি মনে হয় যে ব্যবসায়ীরা আসলে যে ধরনের স্থবির একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবং অনেক বড় বড় ব্যবসায়ী কর্মী ছাত্রায় থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থেকে শুরু করে নানা কিছুর মধ্যে পড়ে গেছিলেন, সেটাকে কিছুটা রিভাইভ করা, মানে পুনরুদ্ধার করা সম্ভব এর মাধ্যমে? একটা পারসেপশন তৈরি করা হয় যে ব্যবসায়ীরা তো সবসময় যাচ্ছে ব্যবসা বান্ধবের জন্য, তারা লবি করছে, বিগ বিজনেসেস অর অলিগার্কস অফ দি ইয়েস্টারডে, তারা পুশ করে তাদের আদায় করে নিচ্ছে। একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, 85% অফ দ্য ইকোনমি ইজ ড্রিভেন বাই দি প্রাইভেট সেক্টর। তার মধ্যে 1%ও বিদেশি বিনিয়োগের ইনভলভমেন্ট নাই ইফ ইউ কন্ট্রিবিউট টু দ্য জিডিপি। কিন্তু প্রত্যেকটা সরকার দেখবেন যে ওই এফডিআইয়ের জন্য অনেককে অনেক ধরনের আকর্ষণ করার জন্য ছাড় দিচ্ছেন, কিন্তু এফডিআই যখন বাংলাদেশে আসে ওরা কি দেখে আসে? ওরা তো স্থানীয় শিল্পায়ন কতখানি শক্তিশালী সেটা দেখবে আগে, তাদের স্থানীয় বাজারের কি পজিশন সেটা দেখবে আগে, এখানে ট্যাক্স কত, এখানে আমার রিটেল ইন্ডাস্ট্রি কত বড়, আমি কি এখানে উৎপাদন করে আমি কি এখানে পণ্য বিক্রি করব, নাকি আমি এখান থেকে ফেসিলিটিস নিয়ে আমি মানে রপ্তানি করব। তো এই জিনিসগুলো যখন আমরা দেখতে যাই, আপনি ট্যাক্স কমাবেন, আপনি অনেক কিছু সাইমultaneously করতে হবে। সরকার এখন এলডিসি উত্তরণের কথা বলছে, যখনই বলা হয় একটা দোষ দেওয়া হয় যে ব্যবসায়ীরা খালি পিছাতে চায়, উইচ ইজ ট্রু, বিকজ সরকার তো ইজ নট প্রিপেয়ার্ড টু গ্র্যাজুয়েট। প্রিপেয়ারনেসের একটা ব্যাপার আছে, আপনাদেরকে সক্ষমতার বৃদ্ধি বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? আপনি যদি বাকি দেশ যেগুলোর থেকে ট্যাক্স হাই থাকে, আপনি ট্যারিফ নেগোসিয়েশনে যদি আমাদেরকে মানে ওরকম কোনো ফ্রুটফুল কিছু না নিয়ে আসতে পারেন আপনি, তাহলে আমি কিভাবে আমার কম্প্যারিটিভনেস বাড়াবো? আপনি বলছেন না আপনাদেরকে তো আমরা 32% থেকে 27% করে আনছি। আপনার কি মনে হয় কোনো ব্যবসায়ী 27% ট্যাক্স দেয়, নাকি তার আরও খরচ আছে? সে 40% পর্যন্ত সে খরচ করে। এআইটি কি অ্যাডজাস্টেড হয়? উৎসে কর কর্তন, ওই যে আমাদের 82C যেটা আমরা বলি, এটা তো এই যে মানে মানে মানুষের সাথে ট্যাক্স পেয়ারদের সাথে প্রতারণা। আপনি তো কোনো কিছু অ্যাডজাস্ট করছেন না। আপনি ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস বলে একটা কথা আছে, আপনার 10 লক্ষ টাকা ধরেন আপনার অ্যাডমিসিবল এক্সপেন্সেস, হ্যাঁ, সেখানে কোনো কারণে আপনার 12 লক্ষ টাকা 14 লক্ষ টাকা খরচ তো হতেই পারে। তখন দেখা যায় কর্মকর্তারা কী করে, ওই পুরো টাকাটাকে ইনঅ্যাডমিসিবল করে ট্যাক্স বসায় দেয়। আর আমার 10 লক্ষ টাকা তো অ্যাডমিসিবল, সেটাও তো আপনি করেন না। এরকম ছোটোখাটো অনেক কিছুই আছে। আলটিমেটলি আমরা কিন্তু উই ডোন্ট পে 27% ট্যাক্স। আপনি দেখেন, আপনি যখন উপরের শ্রেণীর থেকে মানে লার্জ ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে কিন্তু আপনি বলছেন যে 25% ট্যাক্স, বাট দে আর নট পেইং 25% ট্যাক্স, দে আর পেইং মাচ মোর, দে আর পেইং 1% সারচার্জ। এবার তারা কিন্তু কোনো সময় প্রতিবাদ বা কোনো প্রতিরোধ করে না। যে আয় করছে সে দিবে। বাংলাদেশ এমন একটা পর্যায়ে আছে যেখানে আমি তো মনে করি 10 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হওয়া উচিত। 10 লক্ষ টাকা পর্যন্ত? কেন না? আপনি কয়জন দিচ্ছে আপনি হিসাব তাহলে করে আমরা দেখেন। রাজস্ব কোথা থেকে শুনেন, কিছুদিন আগে একজন ব্যবসায়ী নেতা বলেছেন আমার ট্যাক্সটাও দেই, বাকিদের ট্যাক্সটাও আমার দিয়ে দিতে হয়। বাংলাদেশে এখন ট্যাক্স কালেকশন হয় 90% ফ্রম ঢাকা অ্যান্ড চিটাগং। তার মানে কি দাঁড়ালো? সরকারের তথ্য অনুযায়ী, এটা সরকারের তথ্য, এটা আমার তথ্য না, তার মানে হচ্ছে যে বাংলাদেশের বাকি সব শহরগুলো, সব জেলাগুলো 10% কন্ট্রিবিউশন টু জিডিপি। ইজ দ্যাট কারেক্ট? নো, দে নট পেইং ট্যাক্সেস। আপনি সেখানে কী করছেন? ইউ আর কনস্ট্যান্টলি ফোকাসিং অন ঢাকা অ্যান্ড চিটাগং, একটা পোর্ট সিটি, একটা ক্যাপিটাল সিটি। হোয়াই আর ইউ ডুইং দ্যাট? আপনি তো আপনার ট্যাক্স বেসটাকে বাড়াতে হলে আপনার সেই জোনগুলোকে আপনার শক্তিশালী করতে হবে। আপনি সেখানে যান, আপনি সেখানে অনেক মানুষ ট্যাক্স দিচ্ছে না। আপনি যখন টার্গেটটা, এই যে এটা কেন বলছি, এই যে 6,95,000 কোটি টাকা বললেন, আবার আপনি যখন ট্যাক্স কালেক্ট করেন, আমার ট্যাক্স সরকার যখন কালেক্ট করে, যে কালেক্টর আসে তাকে আবার 30% পর্যন্ত কমিশনও দেওয়া হয়। ট্যাক্স দিলাম আমি, কমিশন পেলেন আপনি। আপনার যুক্তিটা কোথায়? কিসের কমিশন সেটা? ট্যাক্স কালেক্টররা কমিশন পায় না, ওরা যখন টার্গেট অ্যাচিভ করে। আই এম সরি, মানে আই এম দ্য ট্যাক্স পেয়ার, ওয়াই ইজ সামবডি এলস গেটিং দ্য সেই কমিশন কি আপনার কাছ থেকে নেওয়া হয়? আমি চাই না, কিন্তু ওই হাত বদলটা বন্ধ করে দেন। মেক ইট ফেসলেস, মেক ইট অটোমেটেড। অনেক ভেরি সিম্পল। অনেক ধন্যবাদ মাজেদ হোসেন। যে কথাটা আসলে বললেন ব্যবসায়ী নেতা হিসেবেই তিনি বলেছেন, আমরা একটা পার্ট জানতে পারলাম যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের কি অবস্থা, যেটা আপনিও বলছিলেন যে আমরা রাজস্ব দেওয়ার ক্ষেত্রে অনেকে আছি কিন্তু কালেক্ট করতে পারি না, আমরা শেষ পর্যন্ত কালেক্ট করি না। প্রতিবারই হুমকি ধামকি দেওয়া হয় কিন্তু রাজস্ব আমাদের ওই জায়গাটাতে আসে না, হয় না বলে এখানে কিন্তু বড় ধরনের একটা টার্গেট রাখা হয়েছে যে বিদেশি ঋণ থেকে আমরা একটা বড় জায়গা পাবো। আরেকটা সবসময়ের জন্য যা বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে রাখা হবে। আমি ব্যাংকিং খাতের কথাটা আগে আসার আগে আমি বিদেশি ঋণের কথা বলি। এই অর্থ বছরে আমরা সবাই জানি মানে 20% পরিচালন ব্যয়ের, সেটা হচ্ছে শুধু ঋণের সুদ পরিশোধে, নট ঋণ পরিশোধে। সুদ যত করেছি আমাদের সুদ পরিশোধে ব্যয় করা হবে 20% সর্বোচ্চ। তারপর আমরা নতুন করে ঋণের আশা করছি। বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে,
বাইরের থেকে এত ঋণ কি আমাদের পাওয়া সম্ভব আসলে? দেখুন, এই অর্থ বছরে সরকার যে অর্থ বছর শেষ করতে যাচ্ছে, এই অর্থ বছরে সরকার টার্গেট করেছিল 67,000 কোটি টাকা ঋণ নেবে, বিদেশি ঋণ নেবে, কিন্তু পেয়েছে সম্ভবত 52,000 কোটি টাকা। আর অদ্ভুতভাবে আগামী অর্থ বছরের জন্য বিদেশি ঋণের টার্গেট সেট করা হয়েছে 1,08,000 কোটি টাকা। তার মানে হচ্ছে দ্বিগুণের বেশি আপনি টার্গেট সেট করছেন, অথচ এই অর্থ বছরের টার্গেটের চেয়ে কম পেয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্রেডিট রেটিং ভালো না, আমরা বেশ ডাউন হয়েছে, এবং সে কারণে এখন কস্ট অফ ক্যাপিটাল হাই, বিদেশিরা ঋণ দিতে চান না, আবার ঋণ দিতে গেলেও সেটা ব্যয়বহুল। সুতরাং আমাদের জন্য ঋণ প্রাপ্তি খুব সহজসাধ্য না এরকম একটা পরিস্থিতিতে। সুতরাং সরকার আসলে কাগজে কলমে দেখাতে চেয়েছেন। কালকে মাননীয় অর্থমন্ত্রী যখন বলছিলেন তখনও জিনিসটা দেখছিলাম, উনি বলছিলেন যে এই যে দেখেন বিদেশি ঋণ থেকে আমি ঘাটতি মেটাবো, পরের সেন্টেন্সটা বলছেন এজন্য আমি দেশীয় ব্যাংক থেকে কম ঋণ নেব। আদতে আলটিমেটলি যেটি হবে যে বিদেশ থেকে ঋণ পাবেন না উনি ওই মাত্রায়, দেশের ব্যাংক থেকে তাকে বেশি ঋণ নিতে হবে। এবং তার ফলে যেটা হয়, এখন কিন্তু আমাদের ঋণ কাঠামোটা এমন 2/3 হচ্ছে দেশীয় ঋণ আর 1/3 কিন্তু বিদেশি ঋণ। সুতরাং আমাদের এটা এক ধরনের আমাদের সামর্থ্যও বোঝায় যে এখন সরকারের টাকাটা আমরা দেশ থেকেও পাই, কিন্তু একই সাথে এটাও বোঝায় যে এই মুহূর্তে এই বেশি ঋণ নেবার জন্য বেসরকারি খাত আবার ঋণ পাচ্ছে না। দেখবেন যে এই মুহূর্তে বেসরকারি খাত ইতিহাসের ভিতরে সবচেয়ে কম প্রবৃদ্ধিতে রয়েছে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 4.8%, 16 বছরে সবচেয়ে কম। তো এটার একটা কারণ কিন্তু সরকারের ঋণ নেওয়া। এমনকি ব্যবসায়ীরা প্রায়ই বলে যে আমি এলসি খুলতে গেলে ব্যাংকগুলো বলে যে না, এলসি খোলার টাকা নেই তার কাছে। এটা তো একেবারেই অভাবিত যে ব্যাংক ব্যবসায়ীরা এলসি খোলার জন্য তার আমদানি করবেন কাঁচামাল বা অন্য কিছু করবেন, সেটার জন্য তিনি এলসি খুলতে পারছেন না। সুতরাং এরকম একটা জায়গায় আগামী অর্থ বছরে আরও যদি সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেন, তাহলে কিন্তু ব্যবসায়ীদের জন্য সেটা আরও সংকুচিত হবে, সুদের হার বাড়বে, আবার একই সাথে তারা পাবেনও না ক্রেডিট। এসএমই তো আরও দূরে, বড় ব্যবসায়ীদেরই দেওয়াটাই এখন দুর্লঙ্ঘ হয়ে দাঁড়িয়েছে। একটা যেটা করার আছে এই ক্ষেত্রে সেটা হলো যে ফান্ড ইনজেক্ট করা। আমার ধারণা সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ না নিয়ে পারবেন না, মনে হয় ঋণ করতে হবে তাকে, এবং সেটা করবেনও মনে হয়। সুতরাং যেটা করতে পারে, যদি এই ঘাটতির যদি অন্তত প্রাইভেট সেক্টর ক্রেডিটের ক্ষেত্রে যদি কিছুটা স্বস্তি দিতে চান, তাহলে বিদেশে যে লো কস্ট ফান্ডগুলো রয়েছে, বিভিন্ন মাল্টিল্যাটারাল ব্যাংকগুলো আছে, ডেভেলপমেন্ট ব্যাংকগুলো রয়েছে, তাদের মাধ্যমে যদি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে যদি ফান্ড ইনজেক্ট করা যায়। এখন অলরেডি একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আমাদের দেশে বিদেশি ঋণ ঢুকছে। আবার অনেক সময় ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বড় ব্যাংকগুলো, বাইরের ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকগুলো এখানকার বড় বড় যারা কংগ্লোমেরেট তাদের সাথে ডাইরেক্টলিও কিন্তু ব্যবসা করছে। সুতরাং ওই ধরনের ফান্ডকে যদি আরও ইনজেক্ট করা যায়, যেটা দরকার আমাদের, পার্টিকুলারলি এসএমইর জন্য দরকার হবে। যদি আদতেই চাই যে আমরা এসএমইর জন্য ঋণ দিতে, এই ব্যাংকের উপর যদি নির্ভর করতে চাই, তাহলে আগামী অর্থ বছরে আসলে এসএমইর জন্য তেমন কিছু থাকবে বলে মনে হয় না। সুতরাং এই জন্য প্রয়োজন হলো বাইরে থেকে যদি ফান্ড ইনজেক্ট করা যায়, লো কস্ট ফান্ড যতটুকু করা যায়। একটা দিক দিয়ে একটা বাজেটে দেখলাম, সেটা হচ্ছে যে 40,000 কোটি টাকার একটা প্যাকেজ রেখেছেন এই সরকার। তার ভিতরে সম্ভবত এসএমইর জন্য রাখা আছে 5,000 কোটি টাকার একটা রিভলভিং ফান্ড রাখা আছে। দেখবার বিষয় হচ্ছে সেই কত। এক্ষেত্রে একটা আমার অতীত অভিজ্ঞতা বলে, ব্যাংকগুলো যখন এসএমই সাজায়, তারা ট্র্যাডিশনালি যারা জেনুইন এসএমই, সেই জেনুইন এসএমইকে বাদ দিয়ে তারা বড় বড় কোম্পানিগুলোর ছোট এসএমইকে তারা ঋণ দিতে স্বস্তি বোধ করেন। এ আবার আর এক জিনিস, কেননা তাকে ধরতে পারবেন এবং মিডিয়ামগুলো পায়। ফলে এই যে একটা আরেকটা যে এসএমই, যে আদতেই এসএমইর কাছে পৌঁছানো যে কত কঠিন, সেটাও কিন্তু এখানে একটা দেখবার বিষয়। একটা ভালো লেগেছে এইবারের বাজেট ডকুমেন্টের ভিতরে, আমি জানি না করতে পারবেন কিনা, বেশ বড় একটা বলছেন যে বিকেন্দ্রায়ন, ব্যবসা বিকেন্দ্রায়নের একটা বড় চ্যাপ্টার রেখেছেন, এবং সেখানে কি কি করতে চান। যেমন একটা হচ্ছে টাইম বাউন্ড ওয়েতে সমস্ত লাইসেন্স রেজিস্ট্রেশন এগুলো কমপ্লিট করতে চান, এবং বলেছেন 7 দিনের ভিতরে সম্ভবত ট্রেড লাইসেন্স দেবেন। খুবই ভালো। এর আগেও কিন্তু এরকম কয়েকবার বলা হয়েছিল, এবং আইনও আছে, কিন্তু আপনাকে ঘোষণা দিতে হবে যে এই কয়েকদিনের ভিতরে আপনি ওই যেটাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস, ওএসএস, ওটাতে কিন্তু লিগ্যালি করা আছে যে এই সময়ের ভিতরে আপনাকে দিতে হবে। যদি কোনো পক্ষের আপত্তি না থাকে সেটা সে জানাবেন, যদি না জানে ধরে নিতে হবে যে তার আপত্তি নেই, এভাবে করে তার লাইসেন্সটা দিয়ে দিতে হবে। কিন্তু সেটা এখনও কার্যকর হয় নাই, কিন্তু সরকার চাচ্ছেন যে সেটি করবে। আমরা দেখতে চাই সেটি করতে পারেন কিনা, প্লাস ডিজিটালি সব কিছু করতে চান, হুইচ ইজ অলসো গুড। যে কারণে একটা কোম্পানি বারবার লাইসেন্স খুলেন, রিনিউয়াল করেন, তার এক্সটেনশন নেন, প্রতিবারই দেখা যায় ওই একই ডকুমেন্ট জমা দিতে হচ্ছে বারবারই। কিন্তু এটা যদি একটা ডেটাবেস, সেন্ট্রাল ডেটাবেসে থাকে, অথবা বিডার আন্ডারে যদি এই জিনিসগুলোকে রাখা যায়, খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো যে কোনো অথরিটি সে দেখে নিতে পারে। কিন্তু সেটাতে যেতে চায় না, আবার পাঠান, আবার আসেন। কারণ ওই যেটা বলছিলেন যে ফেস টু ফেস হলে তাদের একটু উপকার আছে, সুতরাং সেই ফেস টু ফেসে তারা যেতে চায়, ডিজিটালে যেতে চায় না।
আর একটা বলছে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমেও তারা যেতে চায়, হুইচ ইজ অলসো এ গুড সাইন। যে সুতরাং এই জিনিসগুলো যদি করে, মানে একদিকে সে কর ছাড় দিচ্ছে, শুল্ক ছাড় দিচ্ছে, সেটা বাজেট ফিসক্যাল মেজার্স, আর একটা হচ্ছে নন ফিসক্যাল মেজার্স, যেমন এই যে ব্যবসা সহায়ক পরিবেশের জন্য যেগুলো করা, এটা যদি করতে পারে তাহলে আমার ধারণা যে ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলে গুণগত পরিবর্তন আশা করা যায়। আমরা আশা করতে চাই, কারণ নানাভাবে নিশ্চয়ই তারা চেষ্টা করছে যে শুধু তারাও তো জানে যে বড় বাজেট দেওয়া মানে আমাকে তো কোনো না কোনো, আমার যদি 10% হলেও তো উন্নয়নটা লাগবে, সেটা বিনিয়োগের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যাই হোক। আব্দুল নূর তুষার, আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম আপনার সাথে, কিন্তু এই মজম হোসেনের কথার সূত্র ধরে এই কথাটা আমরা একটা শেষ করে নেই, গোলাম মজমের সূত্র ধরে, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে ঋণ সরকার নিতেই হবে তাকে, যে করে হোক। আমাদের ব্যাংকিংগুলোর যে অবস্থা এখন, অনেকগুলি ব্যাংক থেকে গ্রাহকরাই টাকা তুলতে পারে না। ইসলামী ব্যাংক নিয়ে যা কিছু শুরু হয়েছে সেটা থেকে একটা ডিজাস্টার অবস্থা, এবং 1 লাখ কোটি টাকার বেশি, প্রায় 1,12,000 কোটি টাকার মতো শুধু ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিতে চায়। এই সময় আমাদের ব্যাংকিং খাতের এই অবস্থার মধ্যে আবার যদি সরকারও ঋণ নেয়, তাহলে আসলে খাতটা কি হবে আপনার কি মনে হয়? আমি বিশ্লেষক সরকার ঋণ নিলে একটা সুবিধা আছে, সরকার তো ঋণ পরিশোধ করে। ব্যাংকিং খাতের এই দুরবস্থা তো সরকার বানায় নেই, মানে সরকারের তদারকিতে সরকারের গুন্ডা পান্ডারা এটা লুট করেছিল। সরকার যদি ঋণ নেয় তাতে বড় অসুবিধা, যেটি একটু আগে মোয়াজ্জেম ভাই বলেছেন, যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হবে। বেসরকারি খাত যখন বিনিয়োগ করে তখন কার কাছ থেকে টাকা নেয়? উদ্যোক্তা শেয়ার হোল্ডাররা তাদের ব্যক্তিগত পয়সা দেন, তারপরে তারা ব্যাংকের কাছে যান, তারপরে তারা আবার ব্যবসা বড় হলে পরে তারা শেয়ার মার্কেটে গিয়ে তাদের ব্যবসা বড় করার জন্য টাকা নিতে পারেন। আমাদের শেয়ার মার্কেটে কিন্তু গ্রিনফিল্ড কোম্পানি শেয়ার দিতে পারে না, অর্থাৎ স্টার্ট আপ কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে টাকা তুলতে পারে না। আপনাকে 3 থেকে 5 বছর কোম্পানিটা চালাতে হবে, ডিভিডেন্ড দিতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ, অনেক ক্রাইটেরিয়া আছে, তারপরে আপনি আইপিও দিতে পারবেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বড় করতে পারবেন। এখন আমাদের শেয়ার মার্কেটের অবস্থাও তো আসলে ডাল, মানে এটা তো শেষ। বড় বাজেটের মানে সম্ভবত তা না, এখানে সম্ভবত এবার থোক বরাদ্দের একটা অংশ রয়েছে কার্ডে যে চলে যাবে। কত, হ্যাঁ কার্ডে চলে যাবে। কার্ডের জন্য কি কার্ড আসলে কতটুকু বাস্তবায়ন করে এখনো ডিসাইড করতে পারেনি। আরেকটা হচ্ছে বেতন কতটুকু বাড়াবে, এটাকে কয় ফেজে বাড়াবে সেটা এখনো ডিসাইডেড না। সুতরাং যদি 2 ফেজ হয় তাহলে আরো বেশি টাকা, বেতনের জন্য তো 35,000 কোটি টাকা, সেটা তো হলো একটা ভাগ, কিন্তু তার তো টোটাল টার্গেট হচ্ছে 1 লক্ষ, আরো 3টা ফেজে, 3টা না 4টা ফেজে যেন করবে। কতটুকু এই জন্য মনে থকে রেখে দিয়েছে যদি প্রেশারটা হয়। এখন মুশকিলটা দেখেন, যারা কর আদায় করে তারা নিজেদের পিছনে সে করের টাকা ব্যয় করে দিবে, অর্থাৎ সরকারের পরিচালন ব্যয় হচ্ছে সবচেয়ে বড় খরচ। তার মানে আপনি আমাদের কাছে কর নিয়ে আপনার কর্মকর্তা কর্মচারীদেরকে পালবেন, বেতন দিবেন, তাহলে তো কোনো কাজ হলো না। বেসরকারি খাত বিরাট অঙ্কের কর জেনারেট করবে, সেই বিরাট অঙ্কের কর জেনারেট করে সরকারকে তারা প্রতিপালন করবে, কিন্তু হওয়ার কথা তো উল্টা। মুক্তবাজার অর্থনীতিতে সরকারের সাইজ ছোট হওয়ার কথা ছিল, আর বেসরকারি খাতের সাইজ বড় হওয়ার কথা ছিল। দিনকে দিন আমাদের সরকারের সাইজ বড় হচ্ছে আর বেসরকারি খাত সংকুচিত হচ্ছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, সেমিকন্ডাক্টর শিল্পে কর তুলে দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর বাংলাদেশে এখনো বানায় না, কিন্তু কিছুই হয় না। তাহলে এটা কর তুলে দিল, এই বছর সেই কর না দেওয়ার সুবিধা তো কেউ পাবে না। ডিবিএল কোম্পানির একটা সেমিকন্ডাক্টর নাকি একটা ইন্ডাস্ট্রি আছে, অতি সামান্য, মানে ওইটা দেখে মানুষ আগ্রহী হবে, এখন থেকে করবে। সেমিকন্ডাক্টর খাতে যে বিনিয়োগ, এটা বিদেশি বিনিয়োগ ছাড়া বাংলাদেশের কোম্পানিগুলির পক্ষে সেমিকন্ডাক্টর, বড় ধরনের সেমিকন্ডাক্টর কোম্পানি করা সোজা না। সেমিকন্ডাক্টর কোম্পানির অসম্ভব বিনিয়োগ, অনেক কেন টাকা মনে হয় লাগে। তাহলে আপনার কেন মনে হয়েছে যে কেন সেটা তুলে নিয়েছে? মানে কি তুলে নিয়েছে, মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, উৎসাহ একটা দেওয়ার চেষ্টা কোম্পানি করেছে। সুবিধা পাবে, যে ডিবিএল এর কথা বললেন না, বা ধরেন 1-2টা কোম্পানি সুবিধা পাবে। কিন্তু নতুন করে কর সুবিধা তুলে নেওয়ার কারণে এই বছর সেমিকন্ডাক্টর কোম্পানি তৈরি করার জন্য লোকজন ঝাঁপিয়ে পড়বে, ব্যাপারটা নাও হতে পারে, মানে এটা হওয়ার সম্ভাবনা কম আর কি। তো তার চেয়ে বরং আমার কাছে আরেকটা ব্যাপার রয়েছে, আমদানিকৃত কীটনাশকের উপরে কর কমিয়ে দিয়েছে। বাংলাদেশে কীটনাশক তৈরি করলে কর কমাবে, বাংলাদেশে কীটনাশক তৈরি হবে না। আপনি আমদানিকৃত কীটনাশক আনলে পরে, আপনি এখনো জানেন কিনা জানি না, বাংলাদেশে কীটনাশক তৈরি হলে সেটা খরচ বাড়ে, আর বিদেশ থেকে আমদানি করলে সেটা খরচ কম। এখন আমদানিকৃত কীটনাশকের খরচ কমিয়ে দিয়ে আরও কমবে। আরেকটা বিষয় হচ্ছে, খেজুরের দাম কমবে, মধুর দাম বাড়বে। খেজুরের মধ্যে একই দেশ থেকে আসে, ধরেন সৌদি আরব থেকে আসে। খেজুরের দাম কমানোর কারণটা কি? বাংলাদেশের লোকের খাবার কি খেজুর? খেজুরের দাম কমানোর কোনো যুক্তি নাই। হ্যাঁ, এটার দাম বরং বাড়ানোই উচিত আমার কাছে মনে হয়। খেজুর একটা বিলাসী পণ্য, খেজুর কিন্তু আমাদের খাবার না। মধুর দাম, হ্যাঁ, মধুর দাম বাড়বে, বিদেশি মধুর দাম বাড়বে। আপনি মনে হয় বিদেশি মধু খান? হ্যাঁ, কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব অবাক মনে হচ্ছে আর কি, যে আপনি একই বিদেশ থেকে দুইটাই আসে, একটার দাম কমবে একটার দাম বাড়বে, মানে একটা অস্ট্রেলিয়া থেকে আসে দেখে মনে হয় ভালো না,
আরেকটা সৌদি আরব থেকে আসে বলে ভালো। আমার কাছে মনে হয়েছে এগুলার ক্ষেত্রে একটু চিন্তা করা উচিত ছিল। এটা আমি সাধারণ লোক থাকেন, আমি ওইভাবে চিন্তা করছি। আরেকটা বিষয় কি জানেন, হাসপাতালে আমি বা স্বাস্থ্য খাতে আমি ব্যয় বরাদ্দ বাড়ালাম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এরই মধ্যে যে তারা 50 বেডের হাসপাতালগুলিকে 100 বেড বানিয়ে ফেলবেন। 100 বেড বানালে যে ওনারা ডাক্তার নিয়োগ দেবেন কোত্থেকে? এই বছরে কি তারা ডাক্তার নিয়োগ দিয়ে শেষ করতে পারবেন? বা এই বছরের মধ্যে এই কাণ্ডটা ঘটবে? তাহলে বিনিয়োগ বাড়িয়ে দিয়ে এক বছরের মধ্যে ডাক্তার নিয়োগ করা সম্ভব না? না, সম্ভব না। আসলে বিসিএস এর মাধ্যমে সরকার ডাক্তার নিয়োগ করেন। বিসিএস পরীক্ষা দ্রুত শেষ হয় না, মানে এই নিয়োগ শেষ করতে করতে আউটসোর্সিং করলো বা কোনো একটা এবার মাধ্যমে আসেন আরেকটা মজার বিষয় রয়েছে, সরকার গরিবদের জন্য অনেক কিছু করছেন না, কিন্তু আমাদের এই পুরা স্বাস্থ্য ব্যবস্থা না, শুধু পুরা সরকারি ব্যবস্থায় এই আউটসোর্স বলে একদল কর্মীকে এই বিদেশিদের পরামর্শ শুনে আমরা নিয়োগ করেছি। তারা কারা? যারা ঝাড়ু দেয়, যারা দারোয়ান, যারা একদম নিম্ন কাজগুলি করে, এরা সব আউটসোর্সড হয়েছেন। এই আউটসোর্সিংটা একটা দুর্নীতির মতো ব্যবহৃত হয়। এলাকা ভিত্তিক আউটসোর্সিং এর সময় এলাকার এমপি বা যারা রাজনৈতিক পান্ডাগুন্ডা তারা এই আউটসোর্সড যে লিস্টটা থাকে কর্মীদের, সেখানে তাদের নিজেদের লোকদের নাম ঢুকিয়ে দেন। ধরেন 13 জন আউটসোর্সড কর্মী আছে, তার মধ্যে 3 জন কাজ করে আর 8 জন হচ্ছে বেতন তুলে নিয়ে যায়। তারা ওই এলাকার রাজনৈতিক লোকটার পিছনে পিছনে ঘুরে, ধরেন উপজেলা চেয়ারম্যানের পিছনে ঘুরে তার লোক, অথবা এমপির লোক, অমুকের লোক, তমুকের লোক। আমি মনে করি যে বেশি চাকরির নিরাপত্তা কার দরকার? চাকরির নিরাপত্তা বেশি দরকার হচ্ছে দরিদ্র মানুষদের। যে লোকটা ঝাড়ু দেয় তার, যে লোকটা পরিষ্কার করে তার, যে লোকটা মালি তার, কারণ ওর কাজটা ওইখানেই আছে এবং ওইখানেই কাজটা করে। এই আউটসোর্সিং এর নামে মাঝখানে একটা আউটসোর্স করে এরকম কোম্পানি তৈরি করা হচ্ছে। এরা হচ্ছে ওই জনসভায় লোক সাপ্লাই দেওয়ার যে একটা দালালি ব্যাপার ছিল, একই যে ঘটনা। আপনি সরকারকে লোক সাপ্লাই দিয়ে 10-12 জন লোককে, ডাক্তার তো আসলে কি সাপ্লাই দেওয়া যায় আসলে? না ডাক্তার না, ডাক্তার আউটসোর্স হয় না তো, আমি সেটা বলছি। চুক্তিভিত্তিক ডাক্তার আউটসোর্স হয় না, চুক্তিভিত্তিক নিয়োগ ডাক্তারের হয় না। এই চুক্তিভিত্তিক নিয়োগটা হচ্ছে নিম্ন পর্যায়ে। আমি মনে করি এই সমস্ত যারা আছেন এদেরকে চাকরি দেওয়া উচিত এবং এদেরকে চাকরির নিরাপত্তা দেওয়া উচিত। এবং এরা কিন্তু আসলে দুইভাবে শোষিত হয়। একটা হচ্ছে এরা চাকরিটা পায় না, সরকারও লস করে, কারণ 13 জন আউটসোর্স কর্মী, 16 জন আউটসোর্স কর্মীর মধ্যে 4 জন কাজ করে আর বাকিরা ওই যে এলাকার প্রভাবশালী লোকের আত্মীয়। এবং ডাক্তার প্রেরিত হয়েছে এটার জন্য। এলাকাতে যে আউটসোর্সিং করে যে কর্মী পাওয়ার কথা সেটা নাই বলে উনি যখন তাদেরকে ডেকে পাঠিয়েছেন, যেহেতু তারা শক্তিশালী লোকের মানে শালা শালি, তারা এসে ডাক্তারকে পিটিয়েছে। কেন আপনি আউটসোর্সের লোক খুঁজতে যান? আমরা কাজ করব না, আমরা বেতন নিব, টাকা তুলে নিয়ে যাব। এই জন্য আমি মনে করি যে এই সরকারের যে মাঝখানে মধ্যস্বত্বভোগী আউটসোর্স করে যে কোম্পানি নিয়োগ দিয়ে বা আউটসোর্স সরাসরি আউটসোর্স করে এইভাবে নিয়োগ না করে গরিব লোকদের চাকরির ব্যবস্থাটা বেশি করা দরকার। তাদের চাকরি পার্মানেন্ট হওয়া বেশি দরকার, তাই না? যে লোকটা ডাক্তার, সেই লোকটা যদি কালকে চাকরি চলে যায়, সে ডাক্তারি করতে পারে, আরেকটা জায়গায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে। যে লোকটা ঝাড়ু দেয় সরকারের ওইখানে, সেই লোকটা কিন্তু বের হয়ে গেলেই ওইরকম হাসপাতালে কাজ করতে পারবে না। এই 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 জায়গাগুলো তো বাজেটে রাখার চেষ্টা করা হয়েছে আমরা যতদূর জানি। তারপরেও এই যে আপনি যেগুলো ঘাটতির কথা বলছেন, যে এদিক দিয়ে দুর্নীতি ঢুকে বা ওদিক দিয়ে ক্ষমতাবানদের লোকজন ঢুকে, এইগুলোর তো গ্যাপ সারা বছরই ওই যে থোকের দিয়ে ওগুলো ঢুকবে, ওগুলি দিয়ে ঢুকবে। গোলাম মারওয়ার রনি একটা কথা বলছিলেন যে এই বাজেটে আপনি বলছিলেন যে পেটে খেলে পিঠে সইবে, কিন্তু পেটে খাওয়ার মতো অবস্থা সরকার রাখে নাই। এমপি রাজনীতিবিদদের ক্ষেত্রে আপনি এই কথাটা বলছিলেন যে তাদের ক্ষেত্রে বরাদ্দ, এডিপি কমে যাওয়া, তারপর নানা ধরনের প্রকল্প না থাকা, এই কারণে তারা সরকারকে এক ধরনের বিপদে ফেলে দিবে আপনি বলছিলেন, যে নিজে যদি না পেতে পারে, মানে তারা নিজেদের সরকারকে নিজেরা বিপদে ফেলবে। বিশ্বু মায়ের পেট থেকে বের হয়, যখন বের হয় তা সে মায়ের নাড়ি ভুড়ি খায়। আমাদের এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এত বড় পতন হলো, তার সমস্যাটা কোথায় ছিল? কিচেন ক্যাবিনেটে। আবার শেখ হাসিনার যে পতনটা হলো, তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন, নির্ভর করেছিলেন, তো সেখানে তো তার পতন হলো। আরবিতে একই কথা, ওই আল্লাহ বলছে যে আমরা যখন যে কবরে রাখি না একজনকে, তখন আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। যে মানুষ এত লম্ফঝম্প করো, এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছিল, এখন এই মাটির মধ্যে আবার তোমাদেরকে রাখা হলো, আবার যখন প্রয়োজন হবে এই মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে। তো রাজনীতিতে একই অবস্থা, যখন যার যেখান থেকে উত্থান হয়, একেবারে পতনের যে জায়গাটা ঠিক ওই জায়গাটাতেই নির্ধারণ করা থাকে, এটা পুরো প্রাকৃতিক, ইটস এ ন্যাচারাল। তো কাজী যে আজকে ধরেন সরকার বাজেট প্রণয়ন করলো, এখন আমরা এখানে যারা আছি, তো আমরা যার যার পেশার মতো বিভিন্ন রকম কথাবার্তা বলছি,
আব্দুল তুষার সাহেব যিনি এই কথাটা বলতেছিলেন, সেটা হলো যে তার কাছে যেটা মনে হলো, যেমন তিনি খেজুর বেশি এটা পছন্দ করেন না, মধু পছন্দ দুটোই করেন। পছন্দ করি। আমার কাছে মনে হচ্ছে যে খেজুর আর মধুর মধ্যে তফাৎ থাকে, বাড়লে দুইটারই দাম বাড়বে, কমলে দুইটারই দাম কমবে। দুটোই সৌদি আরব থেকে বাংলাদেশের লোক কি বেশি মধু খায়, বেশি খেজুর খায়, মানে ব্যাপারটা বৈষম্য আমি জানি না। পছন্দ করেন নাই। পছন্দ করেন। এখন তিনি সৌদি আরবের মধু আশরেফা, খুব বিখ্যাত মধু, সম্ভবত সেটা পছন্দ করেন। এখন সেই মধুর দাম বেড়ে যাবে, এটা সে কোনো অবস্থাতে পছন্দ করতে পারছে না। এখন না না, সরকারের- ওই যে আমি আপনাকে একটু মাঝখানে একটু আটকাই, অন্য কারণে দুই এক্সিম বছর আগে ব্যাংকের মালিকের নাকি হেলিকপ্টারের দামও কমেছিল। এক্সিম ব্যাংকের মালিকের নাকি একটা খেজুরের বাগান আছে হ্যাঁ, এই সৌদি আরবে, চুরির টাকা দিয়ে করেছে। আচ্ছা আচ্ছা, তো ওই খেজুরের দাম কমবে, আমার কাছে এটা ভালো লাগে না। ওই জায়গায় নিয়ে মানে আমাদের, আমি জাস্ট একটা উদাহরণটা দিলাম এইভাবে যে আমাদের তুষার ভাই সে কী করলো, পুরো বাজেটে সবই তার পছন্দ। এমনকি এই যে তেলের গাড়ি জাপানি পুরনো গাড়ি, এটার দাম বাড়িয়েছে। হি ইজ ভেরি হ্যাপি। তার একটা পুরনো গাড়ি আছে, সে এখন চিন্তা করছে তার এই গাড়িটার দাম বেড়ে যাবে, ফলে এটা যখন সে চেঞ্জ করতে যাবে বেশি দামে বিক্রি করে সে কম দামে ইভি কিনবে। তো ইলেকট্রিক খুব গাড়ি কিনবে। খুশি, হ্যাঁ খুব না, আমি খুশি না। আচ্ছা। আমি বলেছি এই বাজেটের মধ্যে ওনার সাথে গল্প করি, তো আমি বলছি এই বাজেটের মধ্যে দেখেন এই কাণ্ডটা করেছে, তেলের গাড়ির দাম বাড়িয়েছে আর ইভির দাম কমিয়েছে, কিন্তু তেলের গাড়ি এখন পুরনোগুলো বেশি দাম বিক্রি হবে। এইভাবে বিক্রি হবে। কিন্তু ওই যে দেখেন এত কিছুর পরেও ওই মধুর যে দামটা বাড়িয়ে দিয়েছে, এটা তার মেজাজ গরম হয়ে গেছে। তা আমি এটা উদাহরণ দিলাম যে পলিটিশিয়ানদের ক্ষেত্রে একই অবস্থা। পলিটিশিয়ান যারা আছে, বিএনপির যারা লোকজন আছে, তারা বলবে আরে বাবা, গত 19 বছর যাবত রাজপথে এত মার খেলাম, আর এখন কোথা থেকে লন্ডন থেকে এসে তারা বাজেট প্রণয়ন করতেছে। ওখান থেকে অর্থমন্ত্রী সে এমন কি করেছে, আমি তো জেল খেটেছি 173 দিন, আমার মামলা ছিল 400। আজ আমি এলাকাতে একজন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে আমি বছরে 1200 টন 1300 টন টিআর পাবো, লোকজন আমার কাছে আসবে। আমার সেই ক্ষমতাটা এখন টেনে নিয়ে গিয়ে সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যিনি সাত্তার সাহেব আছেন, আর ওই যে যিনি এখন অর্থ উপদেষ্টা হয়েছেন রাশেদ মোহাম্মদ তিতুমির, তার হাতে। তিতুমির কি সাহেব কি কখনো জেল খেটেছেন? সাত্তার সাহেব কি জেল খেটেছেন? যাও, তোমাদের রাজনীতি তোমরা করো, আমরা তোমাদের সাথে নেই। আমরা বরং আওয়ামী লীগ যখন জয় বাংলা দেবে, আমরা দূর থেকে তাদেরকে সালাম দেব, যাও দেখি কেমন অবস্থা হয়। থাকে এইভাবেই কিন্তু একটার পর একটা, যে মানে এখানে মূল ব্যাপার হলো কি জানেন, আমরা এখানে সবাই মোরাললেস, তো আমাদের সবার একটা ইকোনমি আছে, আমাদের একটা পরিবার আছে, ব্যবসা আছে, সব কিছু আছে। কিন্তু রাজনীতির যে অর্থনীতিটা, এটাকে বলা হয় পলিটিক্যাল ইকোনমি। তো পলিটিক্যাল ইকোনমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন সেই পলিটিক্যাল ইকোনমি যদি আপনি ঠিক না রাখতে পারেন, আপনি এনবিআরকে ঠিক রাখতে পারবেন না। আবার এনবিআরকে যদি আপনি ঠিক না রাখতে পারেন, আপনি বন্ড অফিস, কাস্টমস অফিস ঠিক রাখতে পারবেন না। বন্ড, কাস্টমস এবং আয়কর, এই তিনটে অফিসের যে জুলুম এবং অত্যাচার, আপনি একটা ব্যবসায়ী যত বড় ইনোভেশন তার থাকুক না কেন, ইনিশিয়েটিভ থাকুক না কেন, হোয়াট এভার কানেক্টিভিটি, যত কানেক্টিভিটি থাকুক না কেন, সে কী করলো, মাত্র দেখা গেল যে এমন কমিশনার র্যাঙ্কের কর্মকর্তা, মানে কমিশনার, কাস্টমসের কমিশনার, যে ভেরি বিগ পোস্ট, এরা বোধহয় জয়েন্ট সেক্রেটারি লেভেলের। তো দেখা গেল ওনার একটা ফাইল আছে, উনি কমিশনার সাহেব হয়তো 50,000 টাকা বা 1 লাখ টাকা ঘুষ দাবি করে বা চেয়েছে, কোনো কারণে সে দেয়নি বা দেরি করেছে। সে দেখা গেল 35 কোটি টাকা 40 কোটি টাকার একটা সেই ট্যাক্স ধার্য করে সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেল। তো এভাবে কি হলো, ওইটা 10 বছর যাবত তার সে দায় টানতে টানতে তার ব্যবসা শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আমার একটা ভাড়াটিয়া ছিল, জাস্ট আমি এই কথাটা এর আগেও বারবার বলছি, খুব বড় ব্যবসায়ী, নারায়ণগঞ্জের মানে গত 30 বছরের সবচেয়ে ওয়ান অফ দ্য টপেস্ট কোম্পানি, 70 বছর বয়স। শুধু তার ফ্যাক্টরিটা নারায়ণগঞ্জ থেকে ট্রান্সফার করে সে গাজীপুরে নিয়ে আসছে। তো গাজীপুরে নিয়ে আসছে, তো তার কোম্পানিতে প্রায় 3,000 লোক চাকরি করে, বিরাট গ্রুপ। এখন ওই ভ্যাট কর্মকর্তাকে কিছু টাকা দেয়নি, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, 35 কোটি টাকা ভ্যাট লোড দিয়েছে। বন্ডের ওইটা তাকে ট্রান্সফার করা লাগবে, ওই বছর সে সেই ইন্সপেকশন সার্টিফিকেট বা এটা মানে অডিটটা জমা দেয়নি। বন্ড তাকে সেই 1 বছরে যত ইম্পোর্ট করছে 30-35 কোটি টাকা লোড দিয়ে তারা বসে আছে। 3 বছর ধরে সেই ভদ্রলোক এইটার পিছনে ঘুরে ঘুরে লাস্টে এই মাস 3 আগে সে মারা গেল। তখন আমি যখন শুনলাম, আমি সেই বন্ডের কমিশনারকে ফোন করলাম, ইয়াং, যে ভাই তুমি এটা কাজ করো, এটা একটু ঠিকঠাক করে দাও। পরে ও অনেক চেষ্টা করে যখন দিচ্ছে, তখন তো সেই লোক জীবিত নয়। যে ছেলে আছে, সেই ছেলের বয়স মাত্র 25-26 বছর। তো এই যে দেখেন যে আপনার যে পলিটিক্যাল ইকোনমি, তো এটার একটা চেইন আছে। এখানে কোনো ব্যক্তি বিশেষ খুব বেশি ফরওয়ার্ড হয়ে অনেক কিছু করতে পারে না। আপনি অনেক বড় লম্ফজম্প দিলেন, কিন্তু দেখা গেল আপনার একটা কার্গো আসছে,
চট্টগ্রাম বন্দরে আউটার অ্যানকারেজ বলে যেখানে আছে, সেখানে একটা জাহাজ 10 দিন যাবৎ পড়ে আছে, অথচ ওই মালটা চিটাগংয়ের ছাড়বে, চিটাগং থেকে ছাড়ার পর সেই মালটা আবার আইসিডিতে এনে সে আইসিডিতে ক্লিয়ার করবে। এখন সেই মালটা আনতে দেখা গেলো তার 2 বছর মানে 2 মাস দেরি হয়ে গেল, সে আর মানে কাট আপ টাইম ধরতে পারছে না। ফলে একটা রাষ্ট্র ব্যবস্থাকে যদি একেবারে প্রথম সারির পর্যায়ে যেতে হয়, ফান্ডামেন্টাল এবং বেসিক যে জায়গাগুলো, আপনি যদি সিঙ্গাপুরকে ধরেন, ইভেন কলম্বোকে ধরেন, ইভেন করাচি বন্দরকে ধরেন, তো সেখানে ব্যবসা বান্ধব যে পরিবেশগুলো রয়েছে, আপনি যদি ইভেন পশ্চিমবঙ্গে যদি যান, সেখানে আপনি খাদ্য, ফুড সিকিউরিটি এবং চেইন অ্যান্ড সাপ্লাইতে যে বিষয়টা আছে, কোনো একটা গ্লোবাল পার্সপেক্টিভের যে বিষয়গুলো রয়েছে, একটা বিষয় আমরা বাংলাদেশে এখন পর্যন্ত শুরু করতে পারিনি। ফলে এই যে 9,30,00,000 টাকার যে বাজেটটা, যেটা ওই যে মানে রাশমিকা মান্দানা বলে আমরা যাকে বলি আমির হামজা যেটা বলেছে, আই ডু স্যালুট, যা আমাদের এই দেশে এত বড় বাজেট দরকার নেই। এখানে আপনি যদি বর্তমান বাজেটের 9,30,00,000 টাকা হিসেব অলমোস্ট 19% শুধু স্টাফ স্যালারি আসতেছে এই বাজেটের 17%, মানে পরিচালন ব্যয়ের 17%। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের শুধু মানে শুধু স্টাফ Salary, স্যালারি হ্যাঁ। আসতেছে, 20% আসতেছে আমাদের সুদ। আচ্ছা, সুদ আসতেছে আরো 20%। 17% ভর্তুকি। আচ্ছা, আরও 17% ভর্তুকি। তাহলে এই টাকাটা কোত্থেকে আসতেছে? আর এডিবি যদি আপনি 3 লক্ষ কোটি টাকা এডিবি ধরেন, আর 3,30,000 বোধ হয় এডিবি নোট ডেভেলপ, আর থোক বরাদ্দ কত, 70,000 কোটি বা 60,000 কোটি টাকা, 4 লক্ষ কোটি টাকা। মানে আপনি অ্যাজ এ হোল যদি সবগুলো দেখেন, সব কিছু একটা বোগাসবো না? এখানে জনকল্যাণ কোথায়? এখানে মানুষের মুক্তি কোথায়? এখানে আনন্দ কোথায়? এখানে বিনোদন কোথায়? এবং এই যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আমি ট্যাক্স দেবো, আমি যখন ব্যবসা শুরু করলাম ইন 1991, এই জায়গাটাতে আমি 1991 আপনি থামাইতে চাই। আমার প্রযোজক অনেকক্ষণ বলছে আমার একটা বিরতির সময় হয়েছে, আমি গোলাম রনির কাছে ফিরবো। আপনি যে বলছেন যে জনগণ কোথায় এই বাজেটে, আমরা তো পুরোটাই জনগণকে দেখছি। এই কারণে আমরা কি জনগণের জন্য বাজেট কিনা সেই প্রশ্নটা আপনাদের কাছে করেছি। কারণ হচ্ছে কার্ডগুলো যে বরাদ্দ, থোক বরাদ্দর যে অংশ, স্বাস্থ্য খাতের যে এত বৃদ্ধি, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, যা কিছু জনগণের কল্যাণে রাখে সেই খাতগুলোতে আমরা বেশি বরাদ্দ দেখেছি। তারপরও কেন আপনাদের এই কথা মনে হচ্ছে? আমাদের কাছে রেজাউর রহমান আছেন, তিনি ডিসিসিআইয়ের সাবেক সভাপতি, ব্যবসায়িক নেতা ছিলেন, যেহেতু এখনো ব্যবসা করেন। তারা আসলে দেশের অনেকখানি অর্থনৈতিক খাতে অর্থ সংস্থানের ক্ষেত্রে আমাদের কাজ করেন। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা মনে করি ব্যবসায়ীরা মানেই কি বলবো, এটা কসাই টাইপের। তারা সব কিছুর দাম বাড়ায় সবসময়, কোনো কারণ ছাড়াই আমাদের অত্যাচার করে। হ্যাঁ, এবং এইটাতে মূল্যস্ফীতির ঘটনা হচ্ছে, আপনি খুব রেগে যাচ্ছেন আমার মনে হচ্ছে, কিন্তু এটা ফ্যাক্ট, জনগণ বলে। মনে করেন 7%, 7.5% মূল্যস্ফীতি রাখতে চাই সরকার, আমরা এখনো 9% আছি। এবং গত 4 বছর যাবত আমরা একটা রেড অ্যালার্টের মধ্যে আছি ওয়ার্ল্ড ওয়াইড, যে বাংলাদেশের হচ্ছে সর্বোচ্চ। এখন এই সর্বোচ্চর মধ্যে যে বাজেটটা, আপনি নিশ্চয়ই পুরোটা বাজেটই আপনার পড়া হয়েছে মোটামুটি, এই বাজেটের মধ্যে থেকে এবং এই পরিস্থিতির মধ্যে থেকে 7.5%-এর মধ্যে অন্তত খাদ্য খাতের মূল্যস্ফীতি রাখা কি সম্ভব হবে? আমি একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে শুরু করি। আমরা যে বলি জাদুঘর বা জাদুকর, ম্যাজিশিয়ান তো আসলে ম্যাজিক করে না, সে কিন্তু আমাদের চোখকে ফাঁকি দেয়। অপটিক্যাল ইলিউশন, যে একটু আগে আলোচনা করলেন দুজন বিজ্ঞ আলোচক, এই খেজুরের দাম কমলো, এগুলো হলো অপটিক্যাল ইলিউশন। 2 বছর আগে আমাদেরকে আরেকটা দেখে চলে, হেলিকপ্টারের দাম কমেছে। এটা তো মেক্স আ লট অফ ডিফারেন্স টু দ্য পিপল। হেলিকপ্টারের দাম বাড়লো না কমলো, তাই না? এবারও 10 লাখ টাকার বিষয় আছে। হেলিকপ্টার আরো অনেক থাকলে কিছু আছে। ভাড়া বেড়েছে, হেলিকপ্টার থাকলে আপনাকে 10 লাখ টাকা অগ্রিম আয়কর দিতে হবে। না না, নোবেল এখন পুরস্কার ওইটা পেলে হয়তো ট্যাক্স এটা দিতে হবে না। কিছু নোবেল লোকের পুরস্কার লাভ হয়েছে। লাগে না। বিগত কারণ উনি তো এমনি দাঁড়িয়ে ম্যাজিক হয়তো। দেখিয়েছেন। তা এই অপটিক্যাল ইলিউশনগুলো দিয়ে আমাদেরকে অনেক কিছু। এখন আপনি বাজেট, আপনার মূল প্রশ্ন আজকের সাবজেক্টই হচ্ছে বাজেট কি জনগণের কিনা। আপনিও তো জনগণের অংশ অবশ্যই। হ্যাঁ, আপনি একটা হলো যে আপনার মানে আম জনতার যে একদম মানে মাস পপুলেশন, তাদেরকে আপনি প্রান্তিকভাবে কিভাবে পৌঁছাতে পারছেন সেটা আপনি দেখবেন। আপনি আপনার ভ্যাট কিভাবে আদায় করবেন। ভ্যাট দিয়ে রাষ্ট্র চলে, ইনকাম ট্যাক্স দিয়ে রাষ্ট্র চলে না, কিন্তু এটা মনে হয় এনবিআর জানে না। ওনারা ইনকাম ট্যাক্সের উপরে বেশি ফোকাসটা করে। বিকজ ভ্যাট কালেকশনটা তো আপনি 17 কোটি মানুষের থেকে পাবেন। সারা জীবন এনবিআর থেকে শুনে আসছি কত 70 লাখ টিনধারী, হ্যাঁ, ট্যাক্স দেয় কিন্তু 26 লাখ। টিনধারী তো অনেকেই আছে, যার ক্রেডিট কার্ড আছে তার টিন আছে, যার অমুক সেবা নেয় তার টিন আছে, সেটা ট্যাক্স তো সে দেয় না। তো ট্যাক্স পেইং সিটিজেন প্রয়োজন আছেন। তো এরাই কিন্তু 17 কোটি লোকের বোঝাটা ক্যারি করছে।
এখন আপনি এটা সম্ভব কিনা, আপনার যে মূল প্রশ্নটা, এত ঝামেলার মধ্যে ইচ্ছা থাকলে উপায় হয়। এখন ইন্টারেস্টিংলি আজকে বহু বছর পরে, কয়েক দশক পরে আমরা একটা অর্থমন্ত্রী পেয়েছি যিনি অলসো আমাদের পরিকল্পনা মন্ত্রী। তাহলে আমি একটু আসি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, যেটা নিয়ে আসলে আমাদের একটু কথাবার্তা হচ্ছে না। তো প্রতি বছর, কারেক্ট মি ইফ আই এম রং মজেম ভাই, প্রতি বছরের এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় আমাদের 50 থেকে 60% বাজেট বাস্তবায়ন হয়, আবার জুন মাসে দেখা যায় এটা 100% হয়ে গেছে। এটা তো মানে ডামিসা কথা, যেটা আমরা এক বাক্যে বলি, এটা তো হয় না, এটা দেখাই তাই হয়ে গেছে। তা আপনি যখন প্রতি বছর দেখছেন যে আপনি বাজেটটাকে ইউটিলাইজ করতে পারছেন না, এটা কি হয়? এটা দিয়ে আপনার বিভিন্ন এমপিদের কাছে যায়, এখানে যায়, মেগা প্রযোজক হবে, এই হবে সেই হবে, আপনি তো সেটা বাস্তবায়ন করতে পারছেন না। ওটা বাস্তবায়ন করতে পারছেন না তখন কিভাবে বাস্তবায়ন করলেন? 5,000 টাকার বালিশের আপনি 50,000 টাকা করে দিলেন, হ্যাঁ, এটা এইভাবে বাড়ায় দিলেন। এগেন দের মে বি আদার রিজনস বিহাইন্ড ইট, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আপনি যখনই একটা ইমপ্লিমেন্টেশনে ঘাটতি থাকে, লেটস কনসিডার বাংলাদেশ অ্যাজ আ বিজনেস হাউস, হ্যাঁ, আমি কোম্পানির সিইও, আমার এই খাতের বাজেটটা আমার অলওয়েজ আন্ডার ইউটিলাইজড হচ্ছে। তা আমি যখন নেক্সট বাজেট করবো, এটাকে আমি কাট করবো না? আমি তো ইউটিলাইজ করতে পারছি না। সেটাকে আপনি কোনো দিন আমাদের এডিপিতে কোনো ঘাটতি দেখা গেছে? সেটা তো হয়নি। এই গত বছর মনে হয় কিছু কমিয়েছিল, বাট এগেন দ্যাটস এ ভেরি মানে ওয়ান অফ এক্সাম্পল। সেটা আমাদেরকে এক্সাম্পল ক্যানট বি অ্যান এক্সেপশন, ক্যানট বি অ্যান এক্সাম্পল। ওটা এক্সেপশন ছিল, নট এক্সাম্পল। তো কোনো বছর সেটা করে নাই, এই বছরে তো সেটা আমি দেখছি না। এবং এই বছর আপনি দেখেন, বিগত বছরে এডিপি কমিয়ে দেওয়ার পরে 80% ইউটিলাইজড। তার মানে কি দাঁড়ায়? আপনার এত প্রয়োজনই নেই, এই টার্গেটটা আপনি কমিয়ে আনেন না। একটা বছর যদি কোনো একটা অর্থমন্ত্রী, ধরেন এটা ফুল প্রো ব্যবসা বান্ধব বা ফুল জনবান্ধব যে কোনো বাজেট যদি অ্যাচিভ করতে পারে, ওই অর্থমন্ত্রী তো হিরো। এই কথাটা কি আমি আপনার কাছ থেকে একটু রেজাউর রহমান নিয়ে আমি একটু উত্তরটা গোলাম মোয়াজ্জেমের কাছে জানতে চাই, যে ওই প্রশ্নটা আপনাকে আমি আগেও করেছিলাম যে আমরা এতগুলি বাড়তি জিনিস কেন রাখি? আমার বাজেটের আকার যদি ছোট হয়, যে আমি 9,32,000 কোটি টাকার বাজেট দিলাম না, আমি 7 লাখ টাকার বাজেট, 1,000 কোটি টাকার বাজেট দিলাম, তাহলে কি সেটা রাজনৈতিকভাবে সরকার অনেক ছোট হয়ে যায়, এরকম কোনো ধারণা কি কাজ করে? না না না, এখানে আসলে যদি মানে কয়েকটা জায়গায় দেখে, একটা তো হচ্ছে যে আমাদের রেভিনিউ বাজার, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজার। আমার মনে হয় আপনার মাথার মধ্যে ডেভেলপমেন্ট বাজেটটা বেশি ঘুরছে এখন। ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে প্রকল্পের প্রস্তাবনা আসে, না যেমন দুটো সহই তো আমাদের মোট বাজেট। আমি মোট বাজেটের কথা বলি। হ্যাঁ। আমার যদি যেমন আমি আপনাকে বলি, আমাদের রেভিনিউ বাজেট কিন্তু 100% হয়, অ্যাচিভ হয়। রেভিনিউ বাজেট 100% অ্যাচিভ হয়, হ্যাঁ, ঠিক আছে। আর আমার ডেভেলপমেন্ট বাজেটে গিয়ে আমি এটা করতে পারি না, ঠিক আছে। ফলে যখন আপনি দুটো মিলে বলছেন, তখন আসলে মানে ওই অ্যামালগামেশনটা হয়ে যাচ্ছে। ফলে আমাদের মেইন দুর্বলতাটা হচ্ছে আমাদের উন্নয়ন বাজেটে আমাদের ব্যর্থতাটা। এবং ঠিকই বলেছেন যে আমাদের এবং হিস্ট্রিক্যালি রয়েছে কোন মন্ত্রণালয়গুলোর পারফরমেন্স ভালো আর কোন মন্ত্রণালয়ের পারফরমেন্স দুর্বল। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ হচ্ছে ঐতিহাসিকভাবে একটা দুর্বল পারফর্মিং মন্ত্রণালয় বা বিভাগ। কিন্তু আবার নামের দিক থেকে এবং বরাদ্দ এবং ব্যয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে এলজিআরডি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে, শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুটো হচ্ছে ঐতিহাসিকভাবে দুর্বল মন্ত্রণালয় বিভাগ। সুতরাং এরা আপনি হুট করে চাইলেই এদেরকে, যেমন এবার যে বাড়িয়ে দিয়েছে, আসলে হুট করে চাইলেই কিন্তু এর কাঠামো চেঞ্জ করতে পারবেন না। যতই দেন ওই দেখা যাবে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে, ওই তার কি বলে টেন্ডার দেওয়ার ক্ষেত্রে, টেন্ডার অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে ডিলি ডালি হয়ে এগুলো আসলে হবে না। সুতরাং সেই সমস্যা রয়েছে। কিন্তু আরেকটা যেটা সমস্যা রয়েছে, যেমন নতুন সরকার এসছে, যেমন এবার প্রায় 72টা প্রকল্প নেওয়া হয়েছে, শুধু 1 লাখ টাকা করে জাস্ট একটা থোক বরাদ্দ দিয়ে রেখে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে কাউকে হয়তো অখুশি করতে চাচ্ছেন না, নিয়ে আসছে ঠিক। অখুশি না করার জন্য বরাদ্দ আছে, আপনি দেখেছেন রাজনীতিবিদ হিসেবে আপনি উনি জানেন, উনি কিন্তু সেটাতে উনি খুশি হবেন না। সেটা মানে এটা এক ধরনের ইন্ডোর্সমেন্ট। আচ্ছা, আমার প্রকল্পটা গৃহীত হয়েছে, এলাকাতে গিয়ে উনি বলতে পারবেন যে তোমার এই জায়গার এই রাস্তাটা হবে এই জায়গার, কিন্তু সরকার অ্যাকসেপ্ট করেছে, এখনই হয়তো পুরোটা তুমি পাবা না। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো এক ধরনের টেন্ডেন্সি রয়েছে প্রকল্পের সময় বাড়ানো। যেমন এবারই আমরা বিশ্লেষণ করে দেখছি যে ফার্স্ট টাইম রিভিশন, সেকেন্ড টাইম রিভিশন, থার্ড টাইম রিভিশন, এবার ফোর্থ টাইম রিভিশনেরও প্রকল্প রয়েছে। আপনি কেন ইমাজিন যে আমাদের অদক্ষতাটা কোন পর্যায়ে, যে আমাদের প্রকল্প পরিচালকরাও জানেন না যে তিনি আসলে এই সময়ের ভিতরে প্রকল্প শেষ করতে পারবেন না। এবং এর ভিতরে কিন্তু নিজস্ব স্বার্থও রয়েছে, আবার কন্ট্রাক্টরেরও স্বার্থ রয়েছে। যত বাড়াবেন ততবারই আপনি বাজেট রিভিশন হবে, ততবারই আপনার কমিশন পাবেন, পার্সেন্টেজ হবে, এবং এই কারণে তারাও চান যে এটা যাতে এক্সটেনশন হোক। এই ধরনের একটা চক্রের ভিতরে আমরা এখানে রয়ে গিয়েছি, যে কারণে আমাদের বাজেট। আরেকটা হচ্ছে এখন নতুন একটা চক্র আগের সরকারের সময় থেকে শুরু হয়েছে, ভেরি ইন্টারেস্টিং।
প্রকল্প তৈরি করেন, প্রকল্পের ডিপিপি তৈরি করে দেন কন্ট্রাক্টররা। ক্যান ইউ ইমাজিন? আমি একটা ঘটনা বললে এটা আগেও বুঝবেন। চলতো। এর আগেও চলতো, হ্যাঁ। আগেও চলতো। মানে আমার কাছে একবার মানে এটা কি প্রসিদ্ধ, মানে এটাই হয়ে আসছে? না, এটা সব জায়গায় না। আমি একটা ঘটনা, একবার আমার অফিসে Latently হয়নি, একবার আমার অফিসে এক সাংবাদিক আসছে। আমি বললাম কোথা থেকে? বললো যে আজকে একনেকের মিটিং ছিল, হয়েছে মিষ্টি খাওয়া হয়েছে। আমি বললাম যে কে মিষ্টি খাওয়ালো? প্রকল্প পাস হয়েছে, এই জন্য মিষ্টি খাওয়ানো হয়েছে। আমি বুঝলাম একনেকে প্রকল্প পাস মিষ্টি খাওয়া মিলাতে পারছি না। বললো কি, যিনি কন্ট্রাক্টর তিনি মিষ্টি খেয়ে গেছে। আমি বুঝলাম না, একনেকে তো কেবল প্রকল্প পাস হয়েছে, এরপরে এটা যাবে প্রকিউরমেন্টে যাবে, বিডিং হবে, টেন্ডার হবে, সেখানে সব পার্টি হবে, টেন্ডারতে আপনি কোয়ালিফাই করবেন না, রাইট, যেটাতে এবং আমি তৈরি যিনি করেছি। করেছেন তিনি মিষ্টি Only to খাইয়েছেন। qualify myself. ক্যান ইউ ইমাজিন? দিস ইজ দ্য সিস্টেম বাংলাদেশে হয়ে আছে। সুতরাং আমাদের পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমে আপনি চাইলেই যে আপনি কমাবেন তা না, ওইভাবেই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বড় বড় আকারে অপ্রয়োজনীয় ব্যয়, প্রয়োজন নাই সেরকম সাইজের বাজেট দিয়ে এক একটা প্রকল্প তৈরি করা হয়, এবং সেটা ওটা অত বড় বাজেটও দরকার নাই তার। কিন্তু এর আগে যেমন ওই যে পরিকল্পনা মন্ত্রী উপদেষ্টা যিনি ছিলেন বলেছিলেন না যে অধিকাংশ প্রকল্প আসলে 25 to 30% আসলে বেশি কস্টিং ধরে করা হয় বাংলাদেশে। সুতরাং এমনি এখানে একটা অপচয় দুর্নীতি আপনি ধরেই নিতে পারেন। এডিপি এই যে 3 লক্ষ কোটি টাকা, আপনি ইজিলি এখান থেকে 1 লক্ষ কোটি টাকা আসলে বের করে নিয়ে আসতে পারতেন যদি আসলে ঠিকভাবে এটা হতো। তার মানে এইটা যে কিন্তু আমি এবার একটু ডেভিলস অ্যাডভোকেট হই, ভেরি অদ্ভুত একটা কারণ বলি। আপনি যখন ওরকম ভাবে ডিপিপি করবেন, তখন দেখবেন যে আপনি কন্ট্রাক্টরের পাচ্ছেন না, কেউ ওই কন্ট্রাক্ট করতে চাইবে না, কেননা সে জানে আমি যতই স্লিম বাজেট দিয়ে এই প্রকল্প নিব, আমাকে তো সরকারি কর্মকর্তাকে, পুলিশের লোককে, স্থানীয় রাজনৈতিকবিদ দলের লোককে তো আমাকে টাকা দিতেই হবে। সুতরাং সেও চায় যে একটু ফ্যাট থাকুক। সুতরাং এই ফ্যাটের কালচার আমাদের এখানে খুব পুরনো। কিছু বলতে চাইছিলেন এটা নিয়ে? এখানে প্রকল্পের একটা মজা আছে। প্রকল্পগুলি যখন তৈরি হয়, আপনি দেখবেন এই প্রকল্পে বাইরে থেকে পরিচালক নিয়োগ বা বাইরে থেকে কর্মী নিয়োগের সুযোগ থাকে, কিন্তু এক্সিস্টিং আমলাতন্ত্র থেকে প্রকল্পের পরিচালক চলে যান। উনি ব্যুরোক্র্যাট হিসেবে যে বেতন পেতেন, প্রকল্পে গিয়ে 4 গুণ বেশি বেতন পান। হালাল পথে তিনি বেশি আয় করতে পারেন, এবং যখন তিনি এটা করতে থাকেন প্রকল্পের মেয়াদ বাড়লে তাদের ভালো হয়, কারণ প্রকল্প পরিচালক তখন আরও বেশি দিন ওই বেতনটা পেতে পারেন, অতিরিক্ত বেতন। আপনি মেট্রো রেলের প্রকল্পটা শুধু হিসাব করে দেখেন। মেট্রো রেলের প্রকল্প যখন শেষ হওয়ার কথা ছিল, কত দীর্ঘায়িত হয়েছিল এবং কত তার বাজেট বৃদ্ধি হয়েছিল। আমি মনে করি প্রকল্প যদি হয়, প্রকল্প পরিচালক হিসেবে সরকারের সচিবালয় থেকে লোক নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। প্রকল্প পরিচালককে সময় দিয়ে দিতে হবে যে আপনি প্রকল্প এত তারিখের মধ্যে শেষ করবেন, এবং করতে না পারলে উপযুক্ত ব্যাখ্যা দিবেন, এবং যদি উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আপনি বিদায় হবেন, এবং আপনি সেট সময় বিদায় হয়ে যাবেন দরকার হলে। কিন্তু আমাদের দেশে এটার কোনো হিসাব নাই। প্রকল্পর সময় বৃদ্ধি হওয়া মানেই হচ্ছে খরচ বাড়া, মুদ্রাস্ফীতির কবলে পড়া, প্রকল্পকে রিভাইজ করা। এমনকি কোনো কোনো প্রকল্পে এরকম হয় যে প্রযুক্তি দিয়ে প্রকল্প শুরু হয়েছিল, প্রকল্প শেষ হওয়ার সময় সেই প্রযুক্তি অবসলিট হয়ে যায়। আমি একসময় সিটি কর্পোরেশনে কিছুদিন কাজ করেছি, একদম আমার জীবনের শুরুতে একটা প্রকল্পে, আমরা বিদেশি প্রকল্পে আমি কাজ করতাম ইউএসএআইডির হয়ে। তখন সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনে কম্পিউটার ঢুকছে। কম্পিউটারের টেন্ডার হয়েছিল 386 বলে একটা ইন্টেলের চিপ ছিল, সেই চিপে। কিন্তু যখন সেই কম্পিউটার সাপ্লাই দেবে ভেন্ডার, তখন বাজারে 386 চিপ পাওয়া যায় না, অলরেডি সেটা অবসলিট হয়ে গিয়েছে। এখন সিটি কর্পোরেশন ওই কম্পিউটার কিনতে পারছে না, কারণ 486 তো তার ওইখানে লেখা নাই, আর ওই লোক দিতে পারছে না কারণ সে তো 386 এর টেন্ডার পেয়েছে। এইরকম হয় এই জিনিসগুলোতে। এইগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হবে, সরকারের টাকা ওই যে লাগে টাকা দেবে গৌরী সেন, তাই না, ওই অবস্থা হবে, সরকারের টাকা নাই হয়ে যাবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমি আপনাকে একটা উদাহরণ দিই। একবার কি হলো, বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য বিষয়ক যত কেন্দ্র আছে সেইখানে আল্ট্রাসাউন্ড করার জন্য একটা জেল লাগে, ওই জেল পাঠানো হলো, কিন্তু আল্ট্রাসাউন্ডের মেশিন নাই। কেন? টাকা খরচ করতে হবে, এই জন্য পেটি ভর্তি জেল পাঠিয়েছে, এবং সেই জেল পৌঁছে গিয়েছে হাতিয়া, সন্দ্বীপ থেকে শুরু করে সবখানে। এই জেল তো এমন না যে মাথায় দিয়ে আপনি একটু সুন্দর করে সেজে গুজে বাইর হবেন, এই জেল হচ্ছে ওই আল্ট্রাসাউন্ডের জেল, ওয়াটার বেস জেল, সেটা ওখানে। এই জিনিস হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তারপর সে জেল কি হলো, কি হয়েছে আমরা জানি না। বাংলাদেশে তো সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে অদৃশ্য তেলের আর অদৃশ্য জেলের। আবার বাংলাদেশে আরো একটা মজার ব্যাপার আছে, আপনি আবার রাজনীতি যদি করেন তাহলে একই ঘটনা। রাজনীতিবিদ অবস্থা আপনি অদৃশ্য তেল পাবেন, রাজনীতিতে ক্ষমতায় না থাকলে আপনি আরেকটা জেল আছে সেখানে চলে যাবেন, এটার নাম জেল। গোলামরনি, তেল জেল রাজনীতিবিদদের জন্য কমন। ও মাই গড, যে কি সিরিয়াস, মানে মানুষ দেখেন এই তেলের যে এত আকর্ষণ, এখানে যে এত ভালোবাসা। একটা মানুষ দেখা গেল তার জীবনে 5 বছর এমপি হওয়ার জন্য তার 65 বছর 70 বছরের জীবন সে তেনা করে ফেলে। তা 5 বছরে এমন কি মধু আছে? জাস্ট আমি একটা উদাহরণ দিই আমার নিজে, যেহেতু আমি এমপি ছিলাম আমি এটা বুঝতে পারি।
তো ধরেন আসলো একজন তেল মারতেছে যে স্যার, আগে ভাই ভাই বলতো, এমপি হওয়ার পরে হয়তো কেউ কেউ আমার কাছ থেকে কোনো স্বার্থ আদায় করছে, সে এসে আমাকে স্যার বলা শুরু করলো। তো হিউম্যান মাইন্ড, বডি যে কোনো জিনিস প্রশংসা করলেই সেটা খুব অ্যাটেন্টিভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বসলাম। তারপরে কিছু লোক এসে বলে যে মানে চেয়ারে বসবে না, ইচ্ছে করে পায়ের কাছে এখানে এসে বসবে। তো এরকম যাকে বলে আপনাকে খুশি করার জন্য হাজার হাজার মানুষ। আমাকে একবার শেখ হাসিনার যে বিআই খন্দকার মোশাররফ সাহেব, উনি বলছেন যে আমি পাশাপাশি ছিলাম, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো পিছনে পিছনে ওনাকে ওনার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সবাই খুব গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি করে, এটা বলদা গাধা কোথাকার, কিচ্ছু বুঝে না, দামরা আসছে ফরিদপুরের রাজনীতি করার জন্য, এই সমস্ত কথা বলে, আপনি জানেন এগুলো। তা আমার বলতেছে, রনি এগুলো যখন শুনি না আমার কাছে মনে হয় লাথি ঠাত্তি মেরার রাজনীতি চলে যাই। কিন্তু যখন আবার ফরিদপুরে আসি 200-300 মোটর সাইকেলে করে পোলাফান এসে যখন বলে যে মোশাররফ ভাই জিন্দাবাদ, তখন তো আর মাথা ঠিক থাকে না। তো এখানে রাজনীতির ভিতরে যে এই যে তেলটা, তেলবাজিটা, জনগণ তেল দেয় পলিটিশিয়ানদেরকে, আমলারা যে কী তেল দেয় আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি সার্কিট হাউসে যাবেন, মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, আপনার সব খাবার দাবার ফ্রি, আপনি জেলে যাবেন, আপনার ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটিস। তারপর শেষে আপনি কোথায় টেলিফোন করবেন, একটা সচিবকে একটা টেলিফোন করবেন হিসেবে, যে সব এমপিতেও পারে না, যাদের যাদের ধরেন যাকে আমরা হ্যাডম বলি ওইরকম আছে, আরে বাবা সচিব সাহেব ভয় থরথর করে কাঁপছে। তো এই কাজগুলো করার ফলে না ওর ভিতরে একটা হিরোইজম আসে, সে বারবার এই জিনিসগুলো পেতে চায়। এইটা মনে হয় যে মানুষের যখন যৌবন আসে, যৌবন আসার পর তার ভিতরে যেমন একটা প্রাণবন্ততা থাকে, ওই রকম পলিটিশিয়ান দেখুন না, এই যে অনেক বুড়ো বুড়ো মানুষ বিএনপিতে যারা এখন মন্ত্রী হয়েছেন, এদের অনেকেরই এই ক্ষমতায় আসার কিন্তু সে জমানাতে গায়ে শক্তি ছিল না, মনে হয় যেন বুড়া মানুষ আর বাঁচবে না। এখন দেখেন সবার গায়ে নতুন কোট, এবং এদের দেখে মনেই হয় না যে এদের কখনো কোনো অসুখ বিসুখ ছিল। আবার যে আওয়ামী লীগের যেগুলো পালিয়ে গেছে, এদের এখন তাকাই দেখেন অবস্থা দেখে মনে হয় একটা বাঁচবেই না, মনে হয় 2 দিন পরে মরে যাবে, আজরাইল ঘুরতেছে তার এদিক দিয়ে আর কি। কিন্তু কোনো কারণে যদি গণেশ ফাংসের দিকে হয়ে যায়, আপনি দেখবেন এমন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কারে রয়্যাল বেঙ্গল টাইগার বলবো যে আমরা আর বাংলাদেশ পাহাড়ে থাকবো না, আমরা ভারতে চলে যাব। তো এরকম তেল আছে, যথেষ্ট তেল আছে, আবার ওই যে জেল আছে সেটাও আছে, এর মধ্যেই রাজনীতির সৌন্দর্য এবং এর মধ্যে পলিটিক্যাল ইকোনমি। সেই পলিটিক্যাল ইকোনমি যে রাজনৈতিক, যেমন আমাদের যে কজন অর্থমন্ত্রী, আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে সাইফুর রহমান স্মরণ করার মতো বাংলাদেশের ইতিহাসের একজন ইউনিক অর্থমন্ত্রী। আবার এইবার সেই আমির খসরু মাহমুদ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তিনি ভালো করতে পারেন, যে এখানে আসলে খুব যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন, যদি সবচেয়ে ভালো করতে পারতো মেধার দিক থেকে, মানে লোটাস কামাল করা উচিত ছিল। একজন খুব সাকসেসফুল বিজনেসম্যান, এডুকেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাইয়েস্ট, মানে যাকে বলে তার সময় আমরা খুবই দুর্ভোগে পড়েছিলাম তার মধ্যে, কিন্তু তিনি ভালো করতে পারেননি। কিন্তু হয়রাস আমির খসরু মাহমুদ উনি ভালো করতে পারেন, এর কারণ হলো যে উনি এই পলিটিক্যাল যে ইকোনমিটা, এটা ভালো বুঝতে পারেন যে এটা কিভাবে হচ্ছে। এখন একটা ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি, ধরুন আমার সাভারে আমার ফ্যাক্টরি আছে, এখন চারিদিকে যদি এই দলের লোকজন যে প্রতিদিন ঝুটের জন্য ঝামেলা করে, সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রবলেম, একটা সময় উৎসাহ হারিয়ে ফেলবো। ফলে আইন শৃঙ্খলা, তার সাথে সাথে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী, যাদের মাসলম্যান আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা, এবং যিনি মিনিস্টার আছেন সেই মিনিস্টার একটা কন্ট্রোল থাকতে হবে। দুর্নীতি দমন করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রণ তো করা যাবে। সেই নিয়ন্ত্রণের যে জায়গাটা যদি সরকার করতে পারে, আমি মনে করি না যে আমাদের দেশে এখনও যে বাজেটটা তৈরি করা হয়েছে 9,30,000 কোটি টাকা, এটা কিচ্ছু দরকার নেই, কেবলমাত্র ভ্যাট থেকে আদায় করা সম্ভব। এডজিস্টিং, মানে এখন যে ভ্যাট আছে সেই কথাই রেজওয়ান রহমান বলছিলেন। এবং কথা আমরা প্রকল্প চলে গিয়েছিলাম, কিন্তু আসল উত্তরটা আপনার কাছে ছোট করে নিয়ে আমি বিরতিতে যেতে চাই। মূল্যস্ফীতি আসলে কমবে কিনা? এখন আপনি মাল্টিপল চ্যালেঞ্জেস ফেস করতে গেলে আমাদের বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে বাংলাদেশের, মানে প্রাইভেট সেক্টর বলেন, পাবলিক বলেন, সরকারের বলেন, ব্যাংকিং খাত, এইটা সুশাসন ফিরিয়ে আনা। এখানে যে অনিশ্চয়তা যেটা আছে, এই সুশাসন ফিরিয়ে আনার দাবি তো আজকের না, বা 2 বছর আগের না, বা তার আগের সরকারের না, এটা বরাবরই ছিল। সেক্টর রিফর্মস, এনবিআর রিফর্মস, কোম্পানি আইন রিফর্মস, মানে বেসিক রিফর্ম যেগুলো, এগুলো তো আমরা নতুন করে এই যে নতুন যে সংস্কার শুনছি, সেই সংস্কারের সাথে কোনো সম্পর্ক নাই। এবং আজকে আমি মনে করি আমরা এখানে 4 জন যাই আলোচনা করেছি, এখানে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দলকে না, দিস ইজ কমপ্লিটলি এগেনস্ট দ্য সিস্টেম, দিস হ্যাজ বিন দ্য সিস্টেম। এই সিস্টেমটাকে কেউই চেঞ্জ করতে পারছে না, যেই আসছেন। এবং টু বি অনেস্ট, এটা আমার কাছে ডিসহার্টনিং হচ্ছে
যে যারা উইথাউট এনি পলিটিক্যাল ম্যান্ডেট এসেছিলেন দে ওয়ার নট সাবমিসিভ টু এনি পলিটিক্যাল পার্টি, তারাও এটা ফেল করেছে। দ্যাট ইজ সো এম্বারেসিং। বাট আমি এটা এখন চেঞ্জ করতে পারবো কি পারবো না, আই এম নট টু হোপফুল, বাট আই হ্যাভ টু ফাইট উইদিন দ্য সিস্টেম। ঠিক আছে, আপনি যদি বলেন যে ওভারনাইট কি চেঞ্জ হয়ে যাবে, যেমন ফর এক্সাম্পল আই থিঙ্ক দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ফ্যান্টাস্টিক ইন্টেনশনস, বাট দ্য পিপল সারাউন্ডিং হিম নট সো মাচ। হ্যাঁ, ওনার ইন্টেনশন ভালো, উনি যেটা করছেন, ওনার অ্যাটিটিউড যেটা দেখছি আমি, এটা কি পিয়ার স্টান্ট নাকি না জানি না, বাট আমার মন জয় করছে। মেবি ইটস এ পিয়ার স্টান্ট, হি ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব, বাট আমার মন জয় করছে। আই থিঙ্ক হি ইজ ভেরি, উনি খুব ভদ্র ভাষা, নম্র ভাষা, কথা কম বলেন, শোনেন বেশি, এটা ভালো লাগছে আমার কাছে। বাট ওনার কাজগুলো বাস্তবায়নের জন্য যাদেরকে দায়িত্বে আনা হয়েছে, তারা কি সেগুলো ওনার সেই কথাটাকে ডিপিকটেশন করতে পারছেন কিনা? আপনি ডেড ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়েছেন, যেটা দেখা যাচ্ছে এখন। ডেড ইন্ডাস্ট্রি বলতে ডেড ব্যাংকস, ডেড কোম্পানিজ। আপনি এর মধ্যে 60,000 কোটি টাকার প্রণোদনা দিচ্ছেন, দেন প্রণোদনা ভালো, বাট আপনি অতীতে যে প্রণোদনাগুলো দেওয়া হয়েছিল সেগুলোর এক্সপিরিয়েন্সগুলো একটু দেখেন। আপনি কিন্তু অতীতের ভুল শিখে অনেক কিছু করতে পারবেন। অতীতে বলতে কোভিডের সময় যে প্রণোদনা দেওয়া হয়েছে, সেখানে এসএমই খাতে প্রণোদনা কয় টাকা কে পেয়েছে, মহাজন ভাই তো পোস্টমর্টেম করেই ফেললেন সেটার। আবার আপনি এখানে যেটা এখন নতুন করছেন, আমি যেটা আমার ফাইনাল বিশ্লেষণ অফ দিস কি বলে স্টিমুলাস প্যাকেজ হচ্ছে, আমি একজন হাসপাতালের মালিক, দেখছি যে আমার হাসপাতালের রোগী বারবার মারা যাচ্ছে আইসিইউর অভাবে বা আইসিইউর ফ্যাসিলিটির অভাবে বা সার্ভিসের অভাবে, আমার এখানে ডেথ কাউন্ট বেড়ে যাচ্ছে। এখন আমি কি করলাম, আমি মর্চুরিতে ইনভেস্টমেন্ট করা শুরু করলাম। আরে ভাই, দ্যাটস নট ওয়্যার দ্য মানি শুড গো, ফিক্স দ্য সিস্টেম। আপনি ইউনাইটেড ইসলামী ব্যাংককে বাঁচান, ঠিক আছে, বাট এটার কারণে, এটার রেপুটেশনের কারণে ভালো ব্যাংকগুলো সিক হয়ে যাচ্ছে, সবাই টাকা উইথড্র করছে। আপনাকে তো যেগুলো সিক হয়ে যাচ্ছে সেটা আপনি স্টপ করবেন আগে। আই এম সরি টু সে দিস, বাট যেটা মরে গেছে এটা তো মরে গেছে, ওটাকে আপনি ডিফিব্রিলেটর দিয়ে পুনরুজ্জীবিত করে লাভ হবে না, ওটার অবস্থা একেবারেই খারাপ। আমি আশা করি যে এই কথাটা শুনবে সরকারের পক্ষ থেকে কেউ না কেউ।